স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, আমাদের অ্যাসেসমেন্ট মেথডটা হবে এরকম। এটা লাস্ট টার্মে আমরা যে 230 ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের শুরুতেও ঠিক একই মেথডটা আমি দেখেছিলাম, যে আমার অ্যাটেন্ডেন্সে 10% থাকবে, রিপোর্ট আর ল্যাব পারফরমেন্স সেখানে 30% থাকবে। আমরা আশা করছি যে আমরা মেয়ের শেষের দিক থেকে আমরা ল্যাবে আসতে পারবো। অতএব সেখানে যখন তোমরা ল্যাবে কাজ করবে সেখানে পারফরমেন্স আমি অবজার্ভ করব, সেটা মিলে আর রিপোর্ট মিলে 30% থাকবে, আর ফাইনালি কুইজে থাকবে 60%। আগে 230 তো আমার এটাই ছিল। আমি এখন আমাদের আজকের এক্সপেরিমেন্টে যাই। আজকের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ক্যালকুলেশন অফ ইলেকট্রোউইনিং। ইলেকট্রোউইনিং ডেফিনেশনটা আমি দিচ্ছি একটু পরেই। তার আগে তোমরা এই স্লাইডটা তোমরা লিখে নাও। এখানে আমাদের পুরো এই এক্সপেরিমেন্টটাই ক্যালকুলেশনে 2 দিন ধরে এই এক্সপেরিমেন্টটা চলবে। এখানে ল্যাব ওয়ার্ক কিছু নেই, তবে ক্যালকুলেশন বোঝার পরে ইলেকট্রোউইনিং এর উপর একটা ল্যাব ওয়ার্ক আছে, সেটা আমরা পরে। এখানে গিভেন কন্ডিশন যেটা দেওয়া আছে, কারেন্ট ডেন্সিটি 400 ampere per meter square, temperature 35 degree Celsius, জিঙ্ক আয়ন কনসেন্ট্রেশন 150 গ্রাম পার লিটার। তোমরা লিখে নাও যে এই যে কন্ডিশন আমাদের দেওয়া আছে, আমাদের এই জিনিসগুলো বের করতে হবে। ক্যালকুলেশন করে আমরা কিভাবে বের করব সেটাই আমরা বিস্তারিত দেখব। 6টা জিনিস আমরা আজকেই পারবো না, অর্ধেক পারবো। দেখা যাক আমরা 3 পর্যন্ত পারি কিনা, চেষ্টা করে দেখি। তাহলে আর একটা ক্লাসে 4, 5, 6 আমরা শেষ করে দেবো। গিভেন কন্ডিশন এখানে যেগুলো দেওয়া আছে, এছাড়াও জায়গায় জায়গায় আরো কিছু ছোট ছোট কন্ডিশন দেওয়া আছে, ওটা যখন আসবো তখন দেখা যাবে। তোমরা এই স্লাইডটা লিখে নাও। লেখা হলে আমাকে একটু জানিও যে লেখা হয়েছে।
স্যার হয়েছে। আচ্ছা, সবার হয়েছে? জি স্যার। ওকে, আমি এখানে একটা জিনিস একটু বলে রাখি। দেখো, শুধু ফাইন্ড বলাটাই লজিক্যাল ছিল। ফাইন্ড দ্য ফলোইংস অর ক্যালকুলেট দ্য ফলোইংস, কম্পেয়ার কেন কথাটা? এটার মানে হচ্ছে যে আমরা আজকে এবং আগামী দিনে আমরা একটা সেট অফ প্যারামিটার্স, এই সেট অফ প্যারামিটার্স নিয়ে ক্যালকুলেশন করা শিখবো। শেখার পরে তোমাদের সমস্ত স্টুডেন্টকে 6টা গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপের এই সেট অফ প্যারামিটার্স হবে এক এক রকম। এটা না, অন্য অন্য আরো 6 সেট থাকবে। এই সেট অফ প্যারামিটার্স দিয়ে গ্রুপ 1, এইটা না, ভিন্ন আরেকটা সেট অফ প্যারামিটার দিয়ে গ্রুপ 1 সে তার এইগুলো বের করবে। আর একটা ভিন্ন আরেকটা সেট আপ দিয়ে গ্রুপ 2 সে তার এইগুলো বের করবে। সো অন। এভাবে 6টা সেট অফ প্যারামিটার্স দিয়ে 6টা গ্রুপ এই কোশ্চেনে এইগুলো ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পরে তারা এই ক্যালকুলেশনের রেজাল্ট গুলো কম্পেয়ার করবে এবং ডিসকাস করবে। যে ফর এক্সাম্পল, যারা 400 কারেন্ট ডেন্সিটি 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার নিয়েছে তাদের টোটাল ভোল্টেজ কত হয়েছে, যারা 500 নিয়েছে তাদের কত হয়েছে, যারা 300 নিয়েছে তাদের কত হয়েছে। সো কম্পেয়ার করবে এবং কেন হয়েছে এগুলো ডিসকাস করবে। টেম্পারেচার যারা 35 নিয়েছে তাদের ডিপোজিশন টাইম কত লেগেছে, টেম্পারেচার যারা 30 নিয়েছে তাদের কত লেগেছে, যারা 40 নিয়েছে তাদের কত লেগেছে, এগুলো কম্পেয়ার করবে এবং কেন সেগুলো ডিসকাস করবে। সেই জন্য বলা হয়েছে ফাইন্ড অ্যান্ড কম্পেয়ার অথবা ক্যালকুলেট অ্যান্ড কম্পেয়ার। হ্যাঁ, আমরা ইলেকট্রো উইনিং এ যাচ্ছি। করশনে আমরা অলরেডি পড়েছি একটা সেলের 4টা কম্পোনেন্ট থাকে। ইলেকট্রো উইনিং মানে কি, করশনের সাথে এর রিলেশন আছে। এই হচ্ছে একটা সেল, 4টা কম্পোনেন্ট থাকে। সো এই একটা ইলেকট্রোড, এই আর একটা ইলেকট্রোড। ইলেকট্রো উইনিং হচ্ছে করশনের উল্টা। তার মানে করশনে আমরা ইনপুট হচ্ছে কেমিক্যাল রিয়াকশন ঘটায়, করশন বলছি, ড্রাই সেলে আমরা ইনপুট কেমিক্যাল রিয়াকশন ঘটায় আর আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জি পাই। আর ইলেকট্রো উইনিং অথবা ইলেকট্রো প্লেটিং, ইলেকট্রো ডিপোজিশন, ইলেকট্রো রিফাইনিং, এগুলো হচ্ছে এর উল্টা জিনিস। সেখানে আমরা করব কি, এখানে একটা সেল তৈরি করব আগের মতোই। হ্যাঁ, এটা হচ্ছে 1 একটা ইলেকট্রোড, 2 আর একটা ইলেকট্রোড, এখানে অ্যাকোয়াস ইলেকট্রোলাইট আছে, সো কম্পোনেন্ট 3 অ্যাকোয়াস ইলেকট্রোলাইট, সো কম্পোনেন্ট 3। আর বাহিরে এক্সটার্নাল সার্কিট, সো এটা একটা ডিসি ব্যাটারি, সো কম্পোনেন্ট 4। এখানে আমি বলছি ইলেকট্রো উইনিং, এখানে 3টা টার্ম আছে। একটা হচ্ছে ইলেকট্রো উইনিং, একটা হচ্ছে ইলেকট্রো ডিপোজিশন, এর আরেকটা নাম আছে ইলেকট্রোপ্লেটিং। এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর ইলেকট্রো উইনিং আর ইলেকট্রো এক্সট্রাকশন। আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রো রিফাইনিং।
এই তিনটের কনসেপ্ট একই এবং এই তিনটাই করেশনের উল্টা। তার মানে এই তিনটাতে করেশন বা ড্রাই সেলের উল্টা বলবো। এখানে আমরা ইনপুট দেই, দিস ইজ এ ডিসি পাওয়ার সোর্স, ডাইরেক্ট কারেন্ট, নট অল্টারনেট। ডিসি পাওয়ার সোর্স, এখানে এটা হচ্ছে আমাদের ইনপুট হয়, ইনপুট, আর আউটপুট হিসেবে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন পাই। আউটপুট, ইনপুট দিয়ে আমরা হচ্ছে পাওয়ার, আর আউটপুট হিসেবে পাই কেমিক্যাল রিঅ্যাকশন। ড্রাই সেলের উল্টা, কেমিক্যাল রিঅ্যাকশন। কি হয়, সে আমরা ক্রোমিয়াম ডিপোজিশন করব। সো এখানে ক্রোমিয়ামের একটা সল্ট বা ক্রোমিয়ামের কিছু থাকতে হবে। সো আমরা আজকে, ঠিক আছে, আজকে জিঙ্ক আছে, আমরা জিঙ্ক নিয়ে কথা বলি। সো জিঙ্কের একটা সল্ট, জিঙ্ক আয়ন থাকতে হবে। সো প্রচুর পরিমাণে জিঙ্ক আয়ন আছে বাতের ভিতরে, জিঙ্ক 2+ আছে। ওই যে কি পরিমাণে আছে, কনসেন্ট্রেশনটা তোমরা লিখে রেখেছো, জিঙ্ক কনসেন্ট্রেশন 150 গ্রাম পার লিটার। ফার্স্ট স্লাইডে তোমরা যেটা নোট করেছো দেখো, বাতের ভিতরে বলা আছে জিঙ্ক কনসেন্ট্রেশন 150 গ্রাম পার লিটার। এই সো মানে পানির সঙ্গে অ্যাকুয়াস অবস্থায় আছে, সেই জন্য পার লিটার লিকুইড অবস্থায় আছে। এরকম থাউজেন্ডস অফ জিঙ্ক এখানে আছে, মিলিয়নস অফ বিলিয়নস অফ জিঙ্ক এখানে আছে আয়নস। যখন আমরা এখানে পাওয়ার দেব, এই ছোটটা মানে হচ্ছে নেগেটিভ, সো মাইনাস, আর বড়টা মানে হচ্ছে পজিটিভ, প্লাস। ডিসি পাওয়ার দিচ্ছি মানে আমি ইলেকট্রন সাপ্লাই দিচ্ছি। ছোটটাতে নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন সাপ্লাই এখানে দিচ্ছি। সো ইলেকট্রন সাপ্লাই, ইলেকট্রন ওখান থেকে এদিকে আসবে, ইলেকট্রন এদিকে আসবে, সে এখানে আসবে ইলেকট্রন এসে। এইবার ড্রাই সেলের সঙ্গে কম্পেয়ার করো, যখন এখানে ইলেকট্রন চলে আসলো, আমরা এই ইলেকট্রন আমরা সাপ্লাই দিলাম, ওইটার রেসপেক্ট এখানে ইলেকট্রন অনেক বেশি। ইলেকট্রন যখন এখানে আসলো, সে কি করবে, জিঙ্ককে অ্যাট্রাক্ট করবে। জিঙ্ককে অ্যাট্রাক্ট করে এখানে যে রিয়াকশনটা হবে, জিঙ্ক বাতে আছে, এটাকে বাত বলা হয়। জিঙ্ক 2 আয়ন যোগ দুটো ইলেকট্রন নিবে, নিয়ে জিঙ্ক হবে। এই জিঙ্ক কোথায় হবে, এর গায়ে জমা হবে। সো এটার গায়ে জিঙ্ক জমা হতে থাকবে। সময়ের সাথে সাথে জিঙ্কের এই লেয়ার, ইনিশিয়াল বাউন্ডারিটা, ইলেকট্রোডের বাউন্ডারি এখানে এই বরাবর ছিল, সময়ের সাথে সাথে কি হচ্ছে, এর গায়ে জিঙ্ক জমা হচ্ছে। জিঙ্কের একটা থিকনেস আমি দেখাচ্ছি, জিঙ্ক এই পরিমাণ জমা হচ্ছে একটা পার্টিকুলার একটা টাইমে। সো এই রিয়াকশনটাকে কি রিয়াকশন বলে, রিডাকশন আর অক্সিডেশন, অ্যাডিশন অফ ইলেকট্রন, অ্যাবজর্পশন অফ ইলেকট্রন, কি বলে এই রিয়াকশন, রিডাকশন। রিডাকশন হয় কোথায়, কোন ইলেকট্রোডে রিডাকশন হয় জানা আছে তোমাদের, ক্যাথোডে রিয়াকশন হয়। সো তাহলে এই ইলেকট্রোডটা হচ্ছে ক্যাথোড। ড্রাই সেলের সাথে কোনো একটা পার্থক্য দেখতে পাচ্ছ, বলতো? ড্রাই সেলে ক্যাথোডটা উল্টা, সাইনটা উল্টা, সাইনটা রাইট। ড্রাই সেলে ক্যাথোড ছিল পজিটিভ, এখানে ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ, কারণ ওখানকার ইনপুট এখানে আউটপুট, ওখানকার আউটপুট এখানে ইনপুট। সো আমরা করেশনে নেগেটিভ সাইন দিয়ে বোঝায় হচ্ছে অ্যানোড, আর করেশনের উল্টা যেখানে ঘটে, উল্টা হচ্ছে এই তিনটাই করেশনের উল্টা। এখানে আমরা মেটালকে ক্ষয় করছি না, বরং মেটালের উপরে কিছু জমা করছি। সো ইলেকট্রোউইনিং বলি, ইলেকট্রো ডিপোজিশন বলি, ইলেকট্রোপ্লেটিং বলি, ইলেকট্রো রিফাইনিং বলি, সব ক্ষেত্রেই করেশনের উল্টা ঘটনা ঘটে। সেই জন্য নেগেটিভ দিয়ে, নেগেটিভ মানে হচ্ছে আমরা ইলেকট্রন যেখানে দেই সেখানে সেটা নেগেটিভ, এবং সেই জায়গায় সেটা যা ইলেকট্রনের সাথে কানেকশন থাকে সেখানে রিডাকশন রিয়াকশন হয়, এটা ক্যাথোড রিডাকশন। এইটা হচ্ছে কনসেপ্ট। এখন কোনটা ইলেকট্রোউইনিং, কোনটা ইলেকট্রো ডিপোজিশন আর ইলেকট্রো, কোনটা ইলেকট্রো রিফাইনিং? আমাদের আজকেরটা হচ্ছে ইলেকট্রো উইনিং। আমরা
আমরা যদি মাইন থেকে মানে আন্ডারগ্রাউন্ড মাইন থেকে সেটা গ্রাউন্ড লেভেল ধরে নাও, গ্রাউন্ড লেভেল আন্ডারগ্রাউন্ডে এখানে ওর আছে, জিঙ্কের ওর আছে। সো বিভিন্ন জিঙ্কের ওর আছে। জিঙ্কের ওরের ভিতরে কি আছে? জিঙ্ক বিভিন্ন ফর্মে থাকতে পারে, জিঙ্ক অক্সাইড থাকতে পারে, জিঙ্ক সালফেট থাকতে পারে, জিঙ্ক ক্লোরাইড থাকতে পারে, এটসেট্রা। তারপর মাইন থেকে এই সবগুলো তুলে আনবো, তুলে এনে এগুলো তোমার অ্যাকোয়াস ফর্মে নিয়ে আসবো। অ্যাকোয়াস ফর্মে নিয়ে এইটাকে কি করব, এটাকে আমরা এখানে দিব, এই বাতের ভিতরে দিব। তো জিঙ্ক অক্সাইড হোক, জিঙ্ক সালফেট হোক, জিঙ্ক ক্লোরাইড হোক, জিঙ্ক নাইট্রেট হোক, যত কিছুই হোক না কেন, সবকিছু যখন আমি এই তোমার ইলেকট্রোলাইসিস এই বাতে দেব, একটা সেলের ভিতরে দিব, সেখান থেকে বিলিয়ন্স সব জিঙ্ক আয়ন গুলো সব এরকম ফর্মে চলে আসবে। তারপরে আমি যদি ওখান থেকে পাওয়ার সাপ্লাই দেই, ক্যাথোডের গায়ে কি হবে, জিঙ্ক জমা হতে থাকে। তো এরপরে একটা সার্টেন পিরিয়ডের পরে এটা যখন একটা রিজনেবল ভলিউম এর গায়ে জমা হবে, রিজনেবল একটা ভলিউম যখন জমা হবে, তখন এটাকে আমি স্টপ করিয়ে দিয়ে ক্যাথোডটাকে তুলে আনবো। তুলে এনে এর গায়ে এই যে জমা যেটা হলো, এটা পিওর জিঙ্ক। এই জিঙ্কটাকে আমি ওই ক্যাথোড থেকে সামহাউ দেয়ার ইজ মেকানিজম, আমরা সেই মেকানিজম কিভাবে আমরা এখান থেকে খুলে আনবো সেটা এখন আমরা দেখবো না। সেটা দেখতে গেলে আমার ডিরেকশন অন্যদিকে চলে যাবে। ক্যাথোড থেকে এই যে জিঙ্কটা জমা হলো, জিঙ্কটাকে আমরা বের করবো। সো মাইন থেকে আমরা যে জিঙ্ক ওর নিয়ে আসলাম, সেটা ইলেকট্রোলাইসিস প্রসেসে, বা এটাকে ইলেকট্রো উইনিং বলা হয়, উইনিং প্রসেসে বা ইলেকট্রো এক্সট্রাকশন প্রসেসে আমি প্রোডাক্ট পেয়ে গেলাম পিওর জিঙ্ক পেয়ে গেলাম। তো সেই জন্য বলা হয় ইলেকট্রো এক্সট্রাকশন। তো এক্সট্রাকশনের একটা পদ্ধতিটাকে বলা হয় ইলেকট্রোডিপোজিশন আর ইলেকট্রোপ্লেটিং কি? সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যে ইয়েটা আছে, ক্যাথোডটা আছে, ক্যাথোডের গায়ে একটা প্রলেপ দেব, ইমিটেশন যে জিনিসটা, আমরা বলি যে সোনার মতো দেখায় ওটাকে, আসলে ওটা সোনা না, ওটা ভিতরে অন্য একটা কিছু থাকে, বাইরে হয়তো সোনার একটা কোটিং দেওয়া হয়। সো যখন এরকম সারফেসটাকে শাইনি করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য, অথবা করেশন রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্য, অথবা উইয়ার রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্য আমরা সারফেসে যখন কোনো কিছু কোটিং দেই, ঠিক একই পদ্ধতিতে যখন যদি গোল্ডের কোটিং দিতে চাই, এখানে জিঙ্ক না থেকে এখানে গোল্ড থাকবে, গোল্ড আয়ন থাকবে, ইউ প্লাস হয়ে যাবে। সো একই পদ্ধতি, ইউ প্লাস ইলেকট্রন নিয়ে ইউ হয়ে ভিতরটা অন্য মেটাল আছে, চিপার কোনো মেটাল আছে, তার গায়ে গোল্ডের একটা কোটিং পড়বে, তখন ওই পদ্ধতিটাকে বলা হয় ইলেকট্রো ডিপোজিশন বা ইলেকট্রোপ্লেটিং। আর ইলেকট্রো রিফাইনিং হচ্ছে যখন আমরা কপারকে, বিশেষ করে কপারের ক্ষেত্রে ইলেকট্রো রিফাইনিং করা হয়, আমরা এক্সট্রাকশন করি না, আমাদের ভেজাল মিশ্রিত হয়তো কোনো কপার বা অন্য কোনো মেটাল আছে, সেটা থেকে আমরা রিফাইন করি। এবং তোমাদেরকে আমি বলেছিলাম, কেন আমার মনে নেই, সম্ভবত তোমাদেরকেও বলেছিলাম, যে বলা হয় ইলেকট্রো রিফাইনের মাধ্যমে খুব আলট্রা পিওর কপার আমরা এক্সট্রাক্ট করতে পারি। বলা হয় 4,9 কপার, 4,949 কপার, এর মানে হচ্ছে 99.49% কপার। এত পার্সেন্ট কপার, মানে একেবারে 100% থিওরিটিক্যালি হতে পারে, প্র্যাকটিক্যালি কোনোদিন হয় না। এত পার্সেন্ট পিওর কপার আমরা আনতে পারি। 39 কপার মানে হচ্ছে 99, 99টা বাই ডিফল্ট, এরপরে তিনটা 9, 0.999 এত পার্সেন্ট পিওর কপার আমরা বের করে আনতে পারি। কিভাবে করি? ওই যে কপার যে ইমপিউর অবস্থা আছে, সেই ইমপিউর কপারটা এখানে অ্যাকোয়াস ইলেকট্রোলাইট বানালে তখন কি হয়ে যায়, কপার আয়ন হয়ে যায়। সেই কপার আয়ন ওই একই পদ্ধতিতে এর গায়ে জমা হয়, জিঙ্ক জমানো হয়, কপার জমা হবে, তারপর ওই কপারটাকে যখন আমি খুলে আনবো, তো ওইটা হয়ে দেখো অ্যাটম বাই অ্যাটম জমা হয়। জিঙ্ক অ্যাটম, অ্যাটম মানে হচ্ছে খুব ছোট একটা জিনিস। যখন খুব ছোট একটা জিনিস পিওর ফর্মে জমা হচ্ছে, সেখানে ভেজাল আসার কোনো সম্ভাবনা নেই। এটা যদি একটা বড় একটা লাম্প আকারে জমা হতো, তখন দেয়ার ইজ এ পসিবিলিটি যে সেখানে কিছু ভেজাল আছে।
কিন্তু অ্যাটম অ্যাটম করে যখন ওর গায়ে জমা হবে তখন ভেজাল আসার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, তিনটার ভিতরে পার্থক্য হচ্ছে মাইন থেকে যখন আমরা মিনারেল নিয়ে সেটাকে এই প্রসেস করে আমরা কালেক্ট করি, এক্সট্রাক্ট করি, তখন সেটাকে বলে ইলেকট্রোউইনিং। আর হচ্ছে আমরা কোনো ডাল কোনো সাবজেক্টের উপরে তার অ্যাপিয়ারেন্সকে অ্যাট্রাকটিভ করার জন্য অথবা করশন রেজিস্ট্যান্সকে ইমপ্রুভ করার জন্য অথবা ওয়্যার রেজিস্ট্যান্সকে ইমপ্রুভ করার জন্য কোনো চিপার কোনো মেটালের উপরে যখন একটা কোটিং দেই তখন সেই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রো ডিপোজিশন বা ইলেকট্রোপ্লেটিং। আর আমাদের হাতে ইমপিওর কোনো জিনিস থাকলে সেই ইমপিওর থেকে পিওর ওই জিনিসটা বের করে আনার জন্য, আলট্রা পিওর ফর্মে বের করে আনার জন্য যখন আমরা ওই একই প্রসেস অ্যাপ্লাই করি তখন সেটাকে বলা হয় ইলেকট্রো রিফাইনিং। আমার আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ইলেকট্রো উইনিং অফ জিঙ্ক। তাহলে ইলেকট্রো উইনিং বুঝতে পেরেছে আশা করছি। আমরা এখন ওই প্যারামিটার গুলো দেখবো। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল ফাইন্ড, ওখানে 1 নম্বর বলা ছিল, এখানে বলা আছে 1 এ, এখানে বলা আছে এ। ফার্স্ট কোশ্চেনটা ছিল ভোল্টেজ, ক্যালকুলেট দ্য ভোল্টেজ, টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজের ফর্মুলাটা হচ্ছে ই টোটাল সমান দিস দিস। তার মানে একটু আগে আমি যে সার্কিটটা দেখালাম ওই সার্কিটের আমার কি হচ্ছে, ওখানে ওই সার্কিট আছে যেখানে আমার একটা ক্যাথোড আছে, ক্যাথোডের গায়ে আমি জিঙ্ক ডিপোজিশন করব। এই হচ্ছে ক্যাথোড। আর কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন ইলেকট্রোউইনিং করব তখন আমাদের কনসার্ন হচ্ছে নেগেটিভটা, পজিটিভটা না। ক্যাথোড এইটা আমাদের কনসার্ন, বাকিটাতে কি হচ্ছে ওটা আমাদের অতটা কনসার্ন না। মেইন কনসার্ন হচ্ছে ক্যাথোডে কি হচ্ছে। তাই যদিও টোটাল ভোল্টেজ বের করতে গেলে আমার ওটাকেও বের করতে হবে। সেখানে আরেকটা অ্যানোডও আছে যেটা এই বড়টার সঙ্গে কানেক্টেড। বড়টা মানে হচ্ছে প্লাস আর ছোটটা মানে হচ্ছে মাইনাস। আমরা ইনপুট হিসেবে এখান থেকে ডিসি পাওয়ার দিচ্ছি। এখানে জিঙ্কের কনসেন্ট্রেশন বলা আছে 150 গ্রাম পার লিটার। সো জিঙ্ক এর গায়ে জমা হবে, একটা সার্টেন পিরিয়ডের পরে এর গায়ে জিঙ্ক জমা হবে। এখন এই ইসি মানে হচ্ছে রিভার্সিবল পটেনশিয়াল ফর ক্যাথোড। ক্যাথোড হচ্ছে এটা রিভার্সিবল পটেনশিয়ালটা হচ্ছে ইসি। ইএ হচ্ছে রিভার্সিবল পটেনশিয়াল ফর অ্যানোড। এই অ্যানোড আছে, এইটার রিভার্সিবল পটেনশিয়াল। ইটা সি হচ্ছে ওভার পটেনশিয়াল এট ক্যাথোড। ওভার পটেনশিয়ালের আরেকটা নাম হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন এট ক্যাথোড। ইটা এ হচ্ছে ওভার পটেনশিয়াল আর পোলারাইজেশন এট অ্যানোড। আইআর হচ্ছে যে ওহমিক রেজিস্ট্যান্স অফ ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা কোথায় আছে? ইলেকট্রোলাইটটা এখানে আছে। অ্যাকোয়াস সলিউশনটাকে বলা হয় ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট এটার ওহমিক রেজিস্ট্যান্স, সেটার মানে হচ্ছে আইআর, মানে রেজিস্ট্যান্স, আর আই মানে হচ্ছে কারেন্ট, আর ইআর হচ্ছে কন্টাক্ট রেজিস্ট্যান্স। এই যে ক্যাথোডের সঙ্গে এই যে ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়েছে, এই কানেকশনে এখানে একটা ড্রপ হয়, সেই ভোল্টেজটা কত। এখানে একটা ড্রপ হয়, সেই ভোল্টেজটা কত। এবং এটা যত টাইটলি বাঁধা থাকবে ভোল্টেজ ড্রপটা তত কম হবে। যেটা বলা হয় এভরি কানেকশন শুড বি ভেরি টাইট ইন এনি ইলেকট্রিক্যাল সার্কিট, এই ড্রপটাকে কমিয়ে রাখার জন্য। তো এইটা হচ্ছে পুরো এই সার্কিটটার টোটাল ভোল্টেজ। এই টোটাল সমান এটা। এই ফর্মুলাটা কোথা থেকে কিভাবে আসলো এটা আপাতত মুখস্থ করতে হবে, এখন জানা যাবে না। এটা তাহলে ভিন্ন ডিরেকশনে চলে যাবো। আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো, কিভাবে ইসি বের করব, কিভাবে ইএ বের করব,
কিভাবে ইটা সি বের করবো, ইটা এ বের করবো, আইআর বের করবো, এটসেট্রা, এগুলো আমরা আজকে দেখবো। তো এখানে টার্ম গুলো মনে রাখতে হবে। ক্যাপিটাল ইসি হচ্ছে রিভার্সিবল পটেনশিয়াল অফ ক্যাথোড, রিভার্সিবল পটেনশিয়াল অ্যানোড, ওভার পটেনশিয়াল আর পোলারাইজেশন ক্যাথোড, ওভার পটেনশিয়াল আর পোলারাইজেশন অ্যানোড, হাই টোটাল কারেন্ট, রেজিস্ট্যান্স, ইলেকট্রোলাইট, ইয়ার হচ্ছে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। নেক্সট স্লাইডে চলে যায়। এইগুলো সব 1 নম্বরে জানতে চাচ্ছে আমার এইটা টোটাল ভোল্টেজ রিকোয়ার্ড উইথ দিস ভ্যালুটা কত। তো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে বের করব, বের করে এই ফর্মুলায় পুট করে আমরা সামেশন করলে তাহলে এই টোটালটা পাবো। এই ফর্মুলাটা তোমরা লিখে নিয়েছো আশা করছি। এখানে একটা মাইনাস আছে, কেন মাইনাস আসলে এগুলো এখন কোশ্চেন করা যাবে না, এটা ফর্মুলাটা আমার মুখস্থ রাখতে হবে। আমাদের এখন কনসার্ন হচ্ছে এইগুলো কিভাবে বের করবো। তো ফার্স্ট ওয়ান আমরা কি বের করবো, ইসি, রিভার্সিবল পটেনশিয়াল অফ ক্যাথোড। ক্যাথোডের রিয়াকশনটা কি, আমাদের যেহেতু জিঙ্ক ইলেকট্রোউইনিং, ক্যাথোডের রিয়াকশন হবে এইটা, জিঙ্ক আয়ন দুটো ইলেকট্রন নিয়ে জিঙ্ক হবে, এবং আমাদের একটা সিরিজ আছে, সেটাকে বলা হয় ইএমএফ সিরিজ, ইলেকট্রোমোটিভ ফোর্স সিরিজ, ইএমএফ সিরিজ। তোমাদের যে করশানের বইয়ের বলেছি ফোনটানার বইয়েও এই সিরিজ দেওয়া আছে, যে কোনো করশান বইয়ে এই সিরিজটা দেওয়া আছে। এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স সিরিজ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স সিরিজ কথাটা লেখা আছে। সেখানে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনটা কি আমি বলেছি। একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন সমস্ত মেটালকে সাজানো আছে, একটা অর্ডারে সাজানো আছে, এবং তাদের পটেনশিয়াল দেওয়া আছে, পটেনশিয়ালের অর্ডারে সাজানো আছে। এমন হতে পারে সব থেকে বেশি পটেনশিয়ালটা সবার উপরে, তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি কমের দিকে গেছে, এবং সব থেকে কম পটেনশিয়ালটা সবার নিচে। আবার ওর উল্টাটা হতে পারে, সব থেকে কম পটেনশিয়ালটা সবার উপরে, এবং গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়তে বাড়তে সব থেকে বেশি পটেনশিয়ালটা সবার নিচে। এইভাবে একটা অর্ডারে সাজানো আছে, বিভিন্ন বইতে বিভিন্ন অর্ডারে সাজানো থাকে, কিন্তু একটা অর্ডার, নট অ্যাট র্যান্ডম ম্যানার। সেই ইএমএফ সিরিজে এই জিঙ্কের পটেনশিয়াল এবং স্ট্যান্ডার্ড কন্ডিশনের একটা আমি বলেছি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সো এই 25টা এখানে লেখা হয়েছে, আর এই E0 দিয়ে স্ট্যান্ডার্ড বোঝানো আছে। সো জিঙ্কের স্ট্যান্ডার্ড পটেনশিয়ালটা হচ্ছে -0.7618 ভোল্ট। এটা ওখান থেকে ইএমএফ সিরিজ থেকে নেওয়া হয়েছে। এখন তোমাকে বের করতে বলেছে কি টোটাল ভোল্টেজ এট কত ডিগ্রি, ওই যে গিভেন কন্ডিশন এট T=35 ডিগ্রি সেলসিয়াস। স্ট্যান্ডার্ড সিরিজে তো 25 ডিগ্রিতে বলা আছে, তাহলে ওই ই অফ জিঙ্ক at 35 আমাদের 35 এ বের করতে হবে। সো 35 কত, সেটার ফর্মুলাটা হচ্ছে 25 যেটা হবে, তারপরে আলফা গুণ টি মাইনাস 25। টি মানে হচ্ছে যে টেম্পারেচারে ওই ভোল্টেজটাকে আমরা পেতে চাই সেই টেম্পারেচার। সো টি হচ্ছে 35 মাইনাস 25, আর আলফাটা হচ্ছে কি, আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ পটেনশিয়াল। এই যে আমি শুরুতেই বলেছিলাম আরো কিছু গিভেন কন্ডিশন জায়গায় জায়গায় দেওয়া থাকবে, আলফার ভ্যালুটা দেওয়া আছে +99 মাইক্রোভোল্ট। সো আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ পটেনশিয়াল। সো আমি 25 ডিগ্রি সেলসিয়াসে জিঙ্কের ই ভ্যালুটা হচ্ছে এত, সেইটা 35 ডিগ্রি সেলসিয়াসে কত হবে তা বের করার জন্য ফর্মুলা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে যেটা দেওয়া আছে সেটা প্লাস আলফা ইন্টু যে টেম্পারেচার বের করতে চাই সেটা -25। সো এইটা প্লাস আলফা, এটাও গিভেন 99 মাইক্রোভোল্ট। মাইক্রোভোল্টটাকে তোমাকে ভোল্টে নিতে হবে, কারণ এটা ভোল্ট দেওয়া আছে। সো তোমরা ক্যালকুলেশন করে ফেলো, দেখো এর সঙ্গে মিলে কিনা। এটাকে আগে ভোল্টে নাও, মাইক্রোভোল্ট থেকে ভোল্টে নিতে গেলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর এখানে বসাও, বসিয়ে দেখো এই জিনিসটা আসে কিনা। রেসপন্স করো, আরো আসলে, না আসলেও রেসপন্স করো, ক্যালকুলেট করো। স্যার আসছে। আসছে। আলফা 99 কে 10⁻⁻6 দিয়ে গুণ করে ভোল্টে নিতে হবে, নেওয়ার পরে এটা আসবে।
তাহলে E at 35, E0 at 35, E0 মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন বলা হয়, কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশনে শুধু টেম্পারেচার নেই, প্রেসার আছে, অ্যাক্টিভিটি আছে, সবকিছুই আছে। তা বাকিগুলো এই E0 এই ভ্যালুটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে সবকিছুকে স্যাটিসফাই করছে। তার মানে এখানে দ্যাট ইজ এই ভ্যালুটা হচ্ছে at 25 degree Celsius of zinc, voltage of zinc at 25 degree Celsius, voltage of zinc at 1 atmospheric pressure, voltage of zinc when the zinc activity is 1, তখন হচ্ছে এই ভ্যালুটা। আমরা শুধুমাত্র টেম্পারেচারটাকে ডেভিয়েট করে বাকি দুটাকে এক রেখে মানে তোমার activity of zinc is 1, pressure of the environment is 1 atmosphere, but the temperature only is not 25 but 35, সেই ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে এত। সো দিস ভ্যালু শুধু টেম্পারেচার 35, কিন্তু বাকি প্রেসার ইকুয়াল টু 1 atmosphere, আর কি অ্যাক্টিভিটি সেটাও 1। এইবারে আমরা নার্স্ট ইকুয়েশনে যাব, যেটা আমরা গতকালকে ক্লাসে শিখেছি। নার্স্ট ইকুয়েশন E সমান আমরা জানি E0 মাইনাস RT/NF ln অফ, দেখো এটার সঙ্গে মিলাও, অ্যাক্টিভিটি উপরে যাবে প্রোডাক্টটা কি জিঙ্ক, পিওর জিঙ্ক, অ্যাক্টিভিটি অফ পিওর জিঙ্ক ডিভাইডেড বাই কি রিঅ্যাক্ট্যান্টের ভিতরে ইলেকট্রন আসবে না, জিঙ্ক আয়ন, অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আয়ন। ঠিক আছে, গতকালকে ফর্মুলা অনুযায়ী। এবং এখানে এই জিনিসটা কি লেখা হয়েছে, এখানে এটা বোঝানো হচ্ছে যে ক্যাথোডে কি হচ্ছে, জিঙ্ক আয়ন জিঙ্ক হচ্ছে, ক্যাথোডে কি হয়, জিঙ্ক আয়ন ইলেকট্রন নিয়ে জিঙ্ক হয়, সেটা বোঝানো হচ্ছে। জিঙ্ক আয়ন থেকে জিঙ্কে যাচ্ছে, জিঙ্ক আয়ন থেকে জিঙ্কে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে নার্স্ট ইকুয়েশন এই দিস ইজ দ্য E at any condition, not at standard condition, at any condition সমান E0 minus RT/NF ln of F, which is from Nernst equation. এবারে কি করা হচ্ছে, জিঙ্ক পিওর, এই জিঙ্কটা তো পিওর, ইলেকট্রোলাইসিস প্রসেসে আসছে, অ্যাটম বাই অ্যাটম বাসে, সো পিওর, একেবারে পিওর। সো এটা ইকুয়াল টু 1, 1 এত, 1 এত হলে জিঙ্ক আয়ন টু দি পাওয়ার -1 হয়, সে -1টা বামে চলে আসলো, সো এটা প্লাস হয়ে গেল, আর লন আর অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আয়ন। ঠিক আছে এটা? জি স্যার। হ্যাঁ, এইবার ভ্যালুটা বসাও, এইটা আমরা 35 এ নিতে চাই, সো 35 এর ভ্যালুটা বসানো আছে, প্লাস আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, তার ভ্যালু হচ্ছে এটা 8.31, মুখস্থ রাখতে হবে এখন থেকে, আগে থেকেই তোমাদের মুখস্থ থাকার কথা, যারা ভুলে গেছো মুখস্থ রাখবা। আর এর ভ্যালু হচ্ছে 8.31। টি হচ্ছে গতকালকে বলেছিলাম টেম্পারেচার এক্সপ্রেস ইন অ্যাবসলিউট স্কেল 308, কি করে এটা নিচে দেখানো হয়েছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে 273 যোগ করে 308 হয়েছে, ডিভাইডেড বাই এন হচ্ছে জিঙ্কের এন হচ্ছে 2, F 96,500 লন অফ অ্যাক্টিভিটি অফ জিঙ্ক এখানে রাখা হলো। হচ্ছে এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এ পর্যন্ত বোঝা গেছে। আমি এখানে অ্যাক্টিভিটি অফ জিঙ্ক লিখিনি, দেখো অ্যাক্টিভিটি অফ জিঙ্ক তোমাদের দেয়া নেই, কি আছে, জিঙ্ক কনসেন্ট্রেশন দেওয়া আছে, হ্যাঁ তাই না? যদি অ্যাক্টিভিটি বের করার কোনো কিছু ইনফরমেশন ক্লু না দেয়া থাকে, তাহলে সরাসরি তোমরা এই জিঙ্ক কনসেন্ট্রেশনটা লিখে দিতে পারো, কিন্তু অ্যাক্টিভিটি কি জিঙ্ক কনসেন্ট্রেশন কত, 150 গ্রাম পার লিটার, তাই না? জি স্যার। অ্যাক্টিভিটি কত হবে, তার থেকে বেশি না কম? জেনারেলি কম হওয়ার কথা। জেনারেলি না, অলওয়েজ শুড বি কম, অ্যাক্টিভিটি অলওয়েজ কম, আর একটু কম হবে। আর যদি কোনো কুলু না থাকে তাহলে ওইটা, কিন্তু আমরা দেখি কোনো কুলু আছে কিনা, নেক্সট সেকশন যাই। কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 150 গ্রাম পার লিটার, হ্যাঁ এখানে গ্রামে কনসেন্ট্রেশন না, মোলারিটিতে আনতে হবে। জিঙ্কের অ্যাটমিক ওয়েট হচ্ছে 65.37,
এটা দিয়ে ভাগ করে মোলারিটি আসছে 2.29 মোলার। So this is the zinc concentration. So this is zinc concentration. এখন তোমাকে দেয়া আছে, এখানে আরো এই সব জিনিস দেওয়া আছে। তো দেওয়া আছে মানে তোমাকে কনসেন্ট্রেশনকে অ্যাক্টিভিটি বললে চলবে না। আমরা জানি অ্যাক্টিভিটি সমান কনসেন্ট্রেশন ইনটু গামা, কতদিন শিখেছি। সো গামা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। এখন দেখো তোমার কনসেন্ট্রেশন হচ্ছে 2.29, আর তোমার দেওয়া আছে কনসেন্ট্রেশন যখন 2 হয় তখন গামা হচ্ছে দিস ওয়ান, কনসেন্ট্রেশন যখন 2.5 হয় তখন গামা হচ্ছে দিস ওয়ান, কনসেন্ট্রেশন যখন 3 হয় তখন গামা হচ্ছে দিস ওয়ান। তোমরা এগুলো নোট করে নিও সাথে সাথে, তা নাহলে পরে তোমরা ক্যালকুলেশন বুঝতে পারবে না। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, এগুলো ডাটাগুলো লিখে নাও, অথবা তোমাদের যে আগে দেওয়া হয়েছে তোমাদের কাছে যে প্রিন্ট আউট থাকে সেখানে সেটা খোলো, সেখানে এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এসব ডাটাগুলোই তোমাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে, লেকচার ম্যাটেরিয়াল হিসেবে সাপ্লাই দেওয়া হয়েছে, তবে ওখানে ক্যালকুলেশনে কিছু ভুল আছে, সেগুলো আজকে কারেক্ট করে নেবে। তো এই টেবিলে ওখানে দেওয়া আছে। তা এখন তোমার তো কনসেন্ট্রেশন হচ্ছে 2.29 তো এখানে নাই, 2 আছে, 2.29টা এই জায়গায় কোথাও হবে, তাই না? এবং দেখো যত বাড়ছে কনসেন্ট্রেশন গামার ভ্যালু তত বেড়ে যাচ্ছে, তার মানে তোমার 2.29 এর জন্য গামার ভ্যালু শুড বি গ্রেটার দ্যান 0.36, শুড বি লেস দ্যান 0.37, এই জায়গায় কোথাও একটা হবে, তাই না? এই বাই লিনিয়ার ইন্টারপোলেশন আমরা গামা বের করছি যে এটা থাকবে, এর সঙ্গে আরো কিছু একটু যোগ হবে। কত যোগ হবে সেটা হচ্ছে এই ডিফারেন্সটা কত, এইটা মাইনাস এইটা, ডিফারেন্সটা এত, এই ডিফারেন্সটা হচ্ছে কনসেন্ট্রেশন কত ভেরিয়েশনের কারণে, 2 মানে 0.5 ভেরিয়েশনের কারণে, 0.5 রাইট। সো 0.5 দিয়ে ভাগ দিলাম, তার মানে এক কনসেন্ট্রেশনের কারণে ভেরিয়েশনটা কত হয়, তাহলে আমার লাগবে কত, 2 এর জন্য দেওয়া আছে, হ্যাঁ, 0.29 এর জন্য ভেরিয়েশনটা কত, সো 0.29 এর জন্য ভেরিয়েশনটা কত সেটা, তো সেটা হচ্ছে তোমার এটা, মানে আমার কনসেন্ট্রেশন তো 2.29, আমি 2 পর্যন্ত পাচ্ছি, তাহলে আমার এক্সট্রা আর অ্যাড করতে হবে 0.29, সো এক্সট্রা 0.29 এর জন্য আর কত অ্যাড করতে হবে, সেই 0.29 এর জন্য আমি সেই আমাকে এতটা, এই ভ্যালুটা হবে 0.29 এর জন্য, সেটা বের করে নিলাম, বের করে 0.2 এর ভ্যালুর সাথে 0.29 এর ভ্যালু যোগ করলাম, তাহলে এই যে ভ্যালুটা পেলাম দ্যাট ইজ গামা ফর এম সমান 2.29। ক্যালকুলেশন করে দেখাও রেজাল্ট মেলে কিনা। মিলে, হ্যাঁ। তাহলে এবারে এই যে তুমি এইটা এই অ্যাক্টিভিটি বসিয়ে দাও। আগের স্লাইডে তো ইজিং সমান সবকিছু লেখা ছিল, এই পর্যন্ত লেখা ছিল, হ্যাঁ, শুধু এই অ্যাক্টিভিটিটা লেখা ছিল না, অ্যাক্টিভিটি বসাও, বসিয়ে দেখো এটা আসে কিনা। দিস ইজ আমার ইসি ভ্যালু জি স্যার। আছে, তাহলে আমরা ইসি বের করলাম, এরপরে কি বের করতে হবে, ইসি মাইনাস 0.794, মার্ক করে রাখো। এবার আমার রিভার্সিবল পটেনশিয়াল অ্যাট অ্যানোড বের করতে হবে, ইএ। আচ্ছা, এটা পরে করা হয়েছে, আমরা ওই ক্যাথোড এইভাবে যাচ্ছি। তো ক্যাথোডের সবগুলো আগে বের করে নেওয়া আছে। ইটা সি বের করবো আমরা, ইটা সি হচ্ছে ওভার পটেনশিয়াল আর পোলারাইজেশন অ্যাট দ্য ক্যাথোড, তাই না? তার ফর্মুলা হচ্ছে এইটা হচ্ছে ট্যাফেল ইকুয়েশন, এটাও এখন মুখস্থ করতে হবে, আমরা ডেরিভেশনের দিকে যাব না, তাহলে আমরা ট্রাকচ্যুত হয়ে যাব। ট্যাফেল ইকুয়েশন হচ্ছে ইটা সমান a প্লাস b log I by I0. A is a constant, B is another constant, I is the current density. দেখো, কারেন্ট আর কারেন্ট ডেন্সিটির পার্থক্যটা বুঝতে হবে, পপুলেশন আর পপুলেশন ডেন্সিটির কারেন্টটা বুঝতে হবে। হ্যাঁ, বাংলাদেশের থেকে চায়নার পপুলেশন অনেক বেশি, ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, তাই না? কিন্তু হোয়াট অ্যাবাউট পপুলেশন ডেন্সিটি? পপুলেশন ডেন্সিটি বাংলাদেশের চায়না থেকেও বেশি। পার ইউনিট এরিয়াতে কত, দ্যাট ইজ সেম জিনিস, কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, আর পার ইউনিট এরিয়া কারেন্ট ইজ কারেন্ট ডেন্সিটি। সো কারেন্ট ডেন্সিটি দেওয়া আছে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, এটা মনে হয় তোমাদের যে শুরুতেই দেওয়া আছে গিভেন কন্ডিশনে, এটা
দ্যাট ইজ কল্ড স্মল আই। স্মল আই খেয়াল রাখবা, ক্যাপিটাল আই হচ্ছে টোটাল কারেন্ট আর স্মল আই হচ্ছে কারেন্ট ডেন্সিটি। আর স্মল আই সাবস্ক্রিপ্ট 0 হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটির ডেফিনেশন আমি দিব না এখন, এখন দিতে গেলে আমরা অন্যদিকে চলে যাব। সো সেটাও এখন ভ্যালু দেওয়া আছে, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি সিডি কারেন্ট ডেন্সিটি সমান দিস অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার গিভেন। সো একই ধরনের দুইটা টার্ম পেলাম, এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি আর এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। এগুলো আমরা পরে পড়বো, পরে শিখবো। এখানে তাহলে ওভার পটেনশিয়াল এট দ্য ক্যাথোড, সেটার ফর্মুলা হচ্ছে এই, সেখানে এ বি আই জিরোর ভ্যালুগুলো সব দেওয়া আছে। ফর জিঙ্ক, জিঙ্ক বিভিন্ন মেটালের জন্য আবার বিভিন্ন রকম হবে। তাহলে ইটা জিঙ্ক হচ্ছে, এটা হচ্ছে বি ভ্যালু, এ ইকুয়াল টু 0 বোঝা যাচ্ছে। সো বি এর মান হচ্ছে 0.12 লগ আই হচ্ছে ওই যে ওইটা বসাবো 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, আর আই জিরোর ভ্যালু হচ্ছে এটা দেওয়া আছে। এখানে আই বসাও, আই মানে হচ্ছে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, বসিয়ে দেখো এটা সেট আসে। জি স্যার। ঠিক আছে, আসছে না? তাহলে আমরা ক্যাথোডের কাজ আমাদের শেষ, এবার আমরা অ্যানোডে চলে যাব। ঠিক ক্যাথোডের এই দুটো যে বুঝেছো, অ্যানোডের বাকি দুটো সে বের করতে পারবে, শুধু তার কিছু কিছু জায়গায় তার কিছু ভ্যালু জানার দরকার হতে পারে, আর কিছু না, সিস্টেম সব একই। অ্যানোডে কি রিয়াকশন হয়? অ্যানোডে রিয়াকশন হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, ক্যাথোডে হয় রিডাকশন রিয়াকশন, অ্যাবজর্পশন অফ ইলেকট্রন। আর অ্যানোডে রিয়াকশন হচ্ছে ইভলিউশন অফ ইলেকট্রন। অ্যানোডে অনেকগুলো অক্সিডেশন রিয়াকশন হয়, আরো এটা ছাড়া আরো হয়। আমরা ওই দিকে যাব না, আমরা ডালপালা বিস্তার করতে গেলে আসল জায়গা হাত দিতে পারবো না। যে অ্যানোডে যে রিয়াকশন গুলো হয়, মানে ইভলিউশন অফ ইলেকট্রন, এরকম আরো কয়েকটা ইভলিউশন অফ ইলেকট্রনের রিয়াকশন হয়। মোস্ট প্রমিনেন্ট ওয়ান বা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে দিস ওয়ান। কারণ আমরা জানি ইলেকট্রোলাইট, অ্যাকোয়াস ইলেকট্রোলাইট মানে পানি আছে, পানিটা ভেঙে যাবে, ভেঙে যে এই জিনিসটা হবে, এবং এই জিনিসগুলো অ্যানোডে আসবে। সো এইরকম যদি হয়, ওয়াটার ভেঙে যে এটা হচ্ছে, তাহলে নার্স ইকুয়েশন আমরা সেটা আমরা কি লিখবো? ওই আগের মতোই, কি হচ্ছে, ওয়াটার থেকে অক্সিজেন আসছে, ওয়াটার থেকে অক্সিজেন আসছে, তাই দেখানো হচ্ছে ওয়াটার থেকে অক্সিজেন আসছে। এটা যদি কেউ না বোঝো, এটা না লিখলেও চলবে। আগেরটা তো জিঙ্ক আয়ন জিঙ্ক, ওটা না লিখলেও চলবে, নট সো ইম্পর্টেন্ট। একটু বোঝানোর জন্য সিস্টেমটা কি, ওয়াটার ভেঙে যে অক্সিজেন হচ্ছে। তো ই সমান E0 মাইনাস RT বাই NF লন অফ, দেখো ব্যতিক্রমটা এই জায়গায় একটু, এবং তোমরা এটা জানো, প্রোডাক্টটা কি আছে, প্রোডাক্টে আছে অক্সিজেন হুইচ ইজ এ গ্যাস, হাইড্রোজেন আয়ন আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রন তো আসে না আমরা জানি। তাহলে প্রোডাক্টে অক্সিজেন আছে, গ্যাস হলে কি হয়, সেখানে কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটি হয় না, প্রেশার হয়, পার্শিয়াল প্রেশার। সো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। আর কি আছে, হাইড্রোজেন আয়ন। সো অ্যাক্টিভিটি আয়ন, পজিটিভ আয়নের অ্যাক্টিভিটি হয় আমরা জানি। সো অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন আয়ন, যেহেতু একটা 4 আছে, 4টা পাওয়ারে চলে যায়, আমরা গতকালকে শিখেছিলাম। আর বাম দিকে আছে পানি, সো এটা নিচে যাবে, পানি হচ্ছে তোমার পিওর পানি, সেই জন্য তোমার ওটা 1, সেটা লেখা হয়নি। সো আমাদের এটা হচ্ছে নার্স ইকুয়েশন। এখানে E0 ভ্যালু এটা গিভেন, পানির জন্য 1.229, এটা গিভেন, সেটা বসানো আছে। আগের মতোই আর এর ভ্যালু এটা, টি আগের মতোই এটা, এন কত, নাম্বার অফ ইলেকট্রন ইনভলভ ইন দ্য রিয়াকশন বলা হয়েছিল এন। সো 4 96,500। আর লন, দেখো পার্শিয়াল প্রেশার তোমার দেয়া নেই, পার্শিয়াল প্রেশার অক্সিজেন দেওয়া নেই, তারপরে হাইড্রোজেন কনসেন্ট্রেশন দেওয়া নেই, হ্যাঁ, এগুলো কিছুই দেওয়া নেই। এইগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখো, এটাকে 1 ধরা হয়েছে, এটাকে 1 ধরা হয়েছে, দেয়া না থাকলে তুমি তোমার সুবিধা মতো একটা পয়েন্ট তুমি অ্যাজিউম করে নিতে পারো। তো এটাকে 1 ধরা হয়েছে। আর লন, আর দেখো অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন দেওয়া নেই,
দেওয়া নেই, এবং একটু আগে আমরা যেমন অ্যাক্টিভিটি অফ জিঙ্ক বের করলাম কনসেন্ট্রেশন থেকে, এরকম এখানে কোনো ক্লু নাই, এরকম কোনো ক্লু নাই, আমি আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, পরের স্লাইড এরকম কোনো ক্লু নাই, কিন্তু সামথিং ইজ গিভেন সো দ্যাট ইউ ক্যান গেট দিস ভ্যালু। তোমরা কি গেস করতে পারছো? পিএইচ, পিএইচ এর ডেফিনেশন কি? মাইনাস log log H plus of H plus, that is the pH, এবং pH টা দেওয়া আছে দেখো 0.6, তো সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কি হচ্ছে, এই লনটাকে 2.303 দিয়ে গুণ করলে লগ আসে, অ্যাক্টিভিটি অফ দিস ওয়ান, দিস কনসিডার্ড as 1, তোমরা এখানে লিখে নিবে অ্যাজিউমিং PO2 equal to 1। তাহলে কি হচ্ছে, এই 4 বামে চলে যাচ্ছে, 4 বামে চলে গেলে তারপর দেখো এই 4 বামে চলে গেল, আর এখান থেকে এই পর্যন্ত লগ বাদ দিয়ে সব গুণ করে দেখো 0.015 আসে কিনা। 8.31 থেকে একেবারে 2.303 পর্যন্ত সব গুণ করে দেখো, এই গুণ ভাগ না, এখানে একটা ভাগ চিহ্ন আছে, খেয়াল করো, এগুলো সব ক্যালকুলেট করে দেখো 0.015 আসে কিনা। স্যার জি স্যার। হ্যাঁ, আসছে? আচ্ছা, হ্যাঁ, কেউ কি কোনো, হ্যাঁ জি। বলো, কোনো কোশ্চেন? স্যার আগের স্লাইডে হ্যাঁ, আমরা কি এটা লিখবো যে assuming activity of zinc equals 1, মানে এর আগের স্লাইড স্যার? না, তা তো তুমি তো অ্যাক্টিভিটি 1 ধরনি তো, কই অ্যাক্টিভিটি আমরা বের করে নিলাম না? না, এটা তো মানে হচ্ছে ক্যাথোডেরটা বের করে নিয়েছি, এরপর হ্যাঁ, স্যার এর আগের স্লাইডটা স্যার, এর আগেরটা। সলিড জিঙ্কের আগেরটা? কথা মেবি বলতেছে স্যার। ও, ওটা পিওর জিঙ্ক। সো জি অ্যাজ জিঙ্ক ইজ পিওর, জি পিওর স্যার। মানে হচ্ছে কি, তার ভিতরে আর কিছু নাই, এখানে লিখবে অ্যাজ দ্য পিওর জিঙ্ক ইজ পিওর, সো এ জিঙ্ক ইকুয়াল টু 1, এই কথাটা লিখবা। আচ্ছা স্যার। হ্যাঁ, অ্যাজ জিঙ্ক ইজ পিওর, সো এ জিঙ্ক ইকুয়াল টু 1, জি স্যার। ঠিক আছে? পিওর হলে সেটা 1 হবে। এক্ষেত্রে এখানেও যেমন ওয়াটার, এর নিচে কিন্তু অ্যাক্টিভিটি অফ ওয়াটার আছে নিচে, এই যে এর নিচে অ্যাক্টিভিটি অফ ওয়াটার আছে না, H2O আছে না, রিঅ্যাক্ট্যান্ট নিচে যায়, রিঅ্যাক্ট্যান্ট যায় না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, সো এখানে কি হয়েছে, অ্যাজ ওয়াটার ইজ পিওর, সো এ ওয়াটার ইকুয়াল টু 1, একইভাবে, ঠিক আছে? এটা আমি আর জি দেখাইনি। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার আছে? তোমরা এটা এখান থেকে গুণ ভাগ করে 0.015 পেয়েছো। তো এখন এই যে মাইনাস মাইনাস চিহ্ন বিবেচনা করে লগ অফ এইচ প্লাস মাইনাস লগ অফ a activity of hydrogen plus this equal to pH, আমরা এটা জানি। তার মানে আমি এই জায়গাটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস পি, আর একটা পিএইচ ভ্যালু, একটা পিএইচ কথাটা চলে আসবে। তো পরের স্লাইডে আমি চলে যাই, পরের স্লাইডে ডাইরেক্ট ভ্যালুটা বসানো হয়েছে, বুঝতে পারছো কিনা যে ওই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই যে 4 কে যদি এটা দিয়ে গুণ করে তাহলে কত হয়, 4×15 = 60, 0.06 হয় না, 0.06 হয়। হ্যাঁ, তাই পরের স্লাইডে ওই যে 0.06, এটা হচ্ছে 4 কে 15 দিয়ে গুণ করে, আর মাইনাসটা পিএইচ এর ভিতর ঢুকে পড়েছে, ফলে প্লাস, তাহলে প্লাস হয়ে ওটা পিএইচ হয়ে যায়, পিএইচ দেওয়া আছে 0.6। ক্লিয়ার হয়েছে কিনা? না হলে বলো, আমি একটু দেখিয়ে দিই এখানে, কেউ যদি বুঝতে না পারে বলো, আমি দেখিয়ে দিই। সবাই বুঝেছো? রেসপন্স না করলে আমি কিন্তু এগিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, ওই গিভেন কন্ডিশনে পিএইচ সমান 6 দেওয়া আছে, 0.6 দেওয়া আছে, সো দিস ইজ দ্য পিএইচ। আর পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ অ্যাক্টিভিটি হাইড্রোজেন আয়ন, এটা সেই মাইনাসটা ওখানে পিএইচ এর ভিতরে চলে যাওয়ার কারণে একটা প্লাস হয়ে গেছে, আর এটা আসছে 0.015 বোধ হয়,
আর গুণ 6 কোথায় সম্ভব না 4 0.015 গুণ 4 4 6 4 থেকে গুণ করে এটা আসছে তাহলে ইএ সমান এত চলো ইএ আমাদের বেরিয়ে গেল তাহলে এবারে আমরা যাবো ইটা এ সো ওই আগের মতোই ফর্মুলা a প্লাস বি লগ আই বাই আই জিরো যেহেতু এখানে অ্যানোড হিসেবে লিড ইউজ করা হয়েছে এখানে তাই লিডের জন্য এ এর ম্যাগনিটিউড এটা গিভেন এই কন্ডিশনে বি গিভেন আই 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 মানে কারেন্ট ডেন্সিটি তোমার গিভেন 400 আর আই জিরো এই ক্ষেত্রে 1 গিভেন সো এখানে ভ্যালুগুলো সব দেওয়া আছে শুধু আইটা তোমার ওখান থেকে নিয়ে আসতে হবে সো ভ্যালুগুলো পুট করলে এত হয় এত ভোল্ট সো এটাও ট্যাফেল ইকুয়েশন বলা হয় ট্যাফেল ইকুয়েশন শুধু কনস্ট্যান্টের ম্যাগনিটিউড গুলো চেঞ্জ হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন এনভায়রনমেন্ট মেটাল ইউজড ট্যাফেল ইকুয়েশন বলা হয় তাহলে চারটা ভ্যালু আমরা পেয়ে গেলাম আর বাকি আছে কি আইআর আর ইআর আইআর লস ইন ইলেকট্রোলাইট ohmic resistance in electrolyte resistance of electrolyte এর ফর্মুলা হচ্ছে 1 by sigma into L by S সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইট যেটা দেওয়া আছে তোমাদের গিভেন কন্ডিশন 25 mho per meter given এটা দেওয়া আছে একদম শুরুতে আর এল এটা হচ্ছে এল এটা ফর্মুলা লেখা আছে কিন্তু বাঁক হয়েছে এটা ওইভাবে বাঁকটা দেওয়া যায়নি এটা সেম জিনিস এল এর হচ্ছে ডিস্টেন্স বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড এই যে সেলটা তৈরি করা হয়েছিল this one cathode this one anode তাদের মধ্যবর্তী দূরত্বটা একটা ফ্যাক্টর this one is L সেটা হচ্ছে 3 সেন্টিমিটার এটা গিভেন আগে দেয়া নেই এখন দেয়া হলো আর সারফেস এরিয়া অফ ইলেকট্রোড এটা মনে আগে দেওয়া আছে ইলেকট্রোড এরিয়া অন ইচ সাইড 1.5 মিটার স্কয়ার আগেই দেওয়া আছে এটা হচ্ছে এস 1.5 মিটার স্কয়ার শুরুতে দেওয়া আছে তাহলে আর ভ্যালু বের করো দেখো মিটার এটা মিটার স্কয়ার মোহ পার মিটার সো এই এলটাকে তাহলে মিটারে নিতে হবে তাই এটা তো 1 এল এটাকে 3 সেন্টিমিটার আছে মিটারে নেওয়া আছে 100 দিয়ে ভাগ করে আর সিগমা হচ্ছে 25 আর এস হচ্ছে 1.5 মিটার স্কয়ার বসানো হচ্ছে বসালে আর হচ্ছে রেজিস্ট্যান্স সো ওহম এত ওহম তাহলে আই আর লস আই ক্যাপিটাল আই কিন্তু এটা আমরা এমনি ফর্মুলাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমরা পড়েছো ভোল্টেজ সমান আই আর সো টোটাল কারেন্ট অ্যাম্পিয়ার গুণ ওহম ইকুয়াল টু ভোল্টেজ এখানে টোটাল ভোল্টেজ বের করছি সো এটা ভোল্টেজে আসবে আই আর লস তো টোটাল কারেন্ট হচ্ছে কত কারেন্ট ডেন্সিটি দেওয়া আছে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার তাকে এরিয়া দিয়ে গুণ এরিয়া দেওয়া আছে 1.5 মিটার স্কয়ার তাহলে এই জিনিস পুরোটাই হচ্ছে ক্যাপিটাল আই তার সঙ্গে এই আর এটা গুণ করে সো এটা হচ্ছে আই আর লস সো আমরা 5টা জিনিস বের করলাম 6 হচ্ছে কন্টাক্ট লস কন্টাক্ট লসে কোনো ক্লু এখানে দেওয়া নেই আমরা এবং কন্টাক্ট লসের পরিমাণটা খুব কম হয় আমরা ধরে নিচ্ছি কন্টাক্ট গুলো খুব টাইট আছে এবং যেটুকু লস হয় সেটা নেগলিজিবল কোনো ক্লু দেওয়া থাকলে আমাদেরকে সেটা বিবেচনা করতে হতো কোনো ক্লু দেওয়া নেই আমি নেক্সট স্লাইডে যাচ্ছি এ পর্যন্ত ঠিক আছে তো ক্যালকুলেশন জি স্যার জি স্যার
তাহলে উই অ্যাজিউম ER ইকুয়াল টু 0। সো এটাকে যদি আমি 0 ধরে নেই, এটাকে যদি 0 ধরে নেই, আমার সেই আগের ফর্মুলা একদম শুরুতে ই টোটাল সমান এই মাইনাস এইটাই লেখা ছিল। এবার সব ভ্যালু গুলো বসাও। ইসির ভ্যালু মাইনাস আসছিল, খেয়াল করে দেখো তোমাদের আগের ভ্যালুটা। আর ই এর ভ্যালুটা পজিটিভ আসছিল, আর এটা মাইনাস আসছিল। তো ফর্মুলার এটা ফর্মুলার মাইনাস, এটাও ফর্মুলার মাইনাস। আর ইসি বের করেছিলাম সেটা মাইনাস আসছিল, তাই মাইনাস। বাকিগুলো সব বসানো হলো, বসানোর পরে ই টোটাল আসলে এত। দিস ইজ আওয়ার অ্যান্সার অফ 1। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, পরে আসবে। টোটাল ভোল্টেজের ভিতরে বা পটেনশিয়াল এর ভিতরে এই দুটাকে বলা হয় রিভার্সিবল পটেনশিয়াল, টোটাল রিভার্সিবল পটেনশিয়াল। কারণ ইসি কে বলা হয়েছে রিভার্সিবল পটেনশিয়াল এন্ড দ্য ক্যাথোড, ইএ কে বলা হয়েছে রিভার্সিবল পটেনশিয়াল এন্ড ক্যাথোড। সো এই দুটোকে বলা হয় একসঙ্গে রিভার্সিবল পটেনশিয়াল অফ দ্য সেল। আর সবগুলোকে বলা হয় একসঙ্গে, যেমন এটাকে বলা হয় টোটাল পটেনশিয়াল। এরপরে একটু পরে আমাদের আছে যে রিভার্সিবল পটেনশিয়াল, তখন আমরা সবটা নেব না, এতটুকু নেব। টোটাল পটেনশিয়াল বললে আমরা পুরোটাই নেব। সো 2 নম্বরে কি আছে? ডিপোজিশন টাইম আছে। 2 নম্বরে যাচ্ছি আমরা। স্যার একটু ডিপোজিশন আগের টাইম, স্লাইডটা যাব। একটু আগেরটা যাব। জি স্যার, এটা 1.5 ইন্টু 400 যেটা, এটা কি ওই যে কারেন্ট ডেন্সিটি যেটা দেওয়া আছে ওটা থেকে নিলাম? আইআর লস। কারেন্ট ডেন্সিটি আইআর লসে আই লাস্ট লাইনে যে 1.5 ইন্টু 400 বুঝতে যেটা করছে। পেরেছি। আমার হ্যাঁ, ওখানে আমার দেওয়া আছে স্মল আই দেওয়া আছে। স্মল আইটাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি, সিডি। হ্যাঁ, কারেন্ট ডেন্সিটি এটা বলা হচ্ছে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এরকম এই ভ্যালুটা দেওয়া আছে। আর দেওয়া আছে তোমার আরেকটা ভ্যালু দেওয়া আছে ইলেকট্রোড এরিয়া অন ইচ সাইড। এরিয়া ইলেকট্রোডের এরিয়া দেওয়া আছে, এটা হচ্ছে 150 মিটার স্কয়ার, না 1.5 মিটার স্কয়ার, 1.5 মিটার স্কয়ার। তাহলে কারেন্ট আই, টোটাল কারেন্ট আই হচ্ছে আই ইন্টু এ, এটা হচ্ছে 400, এটা অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার গুণ 1.5 মিটার স্কয়ার। মিটার স্কয়ার কেটে যে এইটা হবে টোটাল অ্যাম্পিয়ার। কি হয় এখানে? 600। হ্যাঁ, যা আসে 600। এই তো। জি এটা স্যার। একটা ইলেকট্রিক্যাল সার্কিট। আমাদের ড্রাই সেল ব্যাটারিতে গতকালকে যেটা দেখেছিলাম, ঠিক সেরকম একটা ইলেকট্রিক্যাল সার্কিট। এখান থেকে আমি কারেন্ট পাওয়ার দিচ্ছি, তাই না? পাওয়ার মানে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছি। সো ইলেকট্রনটা এদিক থেকে এখানে আসছে, এর গায়ে পজিটিভ আয়ন জমা হচ্ছে। সো পজিটিভ আয়ন কি হচ্ছে? জিঙ্ক, এর গায়ে জমা হচ্ছে, তাই না? সো জমা হওয়া মানে কি? সো সবসময় একটা ইলেকট্রন ফ্লো, সে এই দিক দিয়ে একটা ইলেকট্রন ফ্লো হচ্ছে, এইভাবে একটা ইলেকট্রন ফ্লো হচ্ছে। সো একটা কারেন্ট ফ্লো হচ্ছে সবসময় এই দিক দিয়ে, এইভাবে। তার উল্টা দিকে ইলেকট্রন ফ্লো যেদিক হয়, একটা কারেন্ট ফ্লো সবসময় এই দিক দিয়ে হয়। সেই কারেন্ট ফ্লোটা কি হয়, কিভাবে হয়? এই কন্ডাক্টরের ভিতর দিয়ে আসে। ইলেকট্রোড এটাও একটা কন্ডাক্টর, এবং ইলেকট্রোলাইট এটাও একটা কন্ডাক্টর। তা এই যে ইলেকট্রোড, এই ইলেকট্রোডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বলা হচ্ছে যে ইলেকট্রোডের 1 মিটার স্কয়ারের ভিতর দিয়ে ইলেকট্রোড, এই যে এরিয়া, ইলেকট্রোড এরিয়ার 1 মিটার স্কয়ারের ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে হচ্ছে 400 অ্যাম্পিয়ার। ইলেকট্রোড এরিয়াটা টোটাল কত? 1.5 মিটার স্কয়ার। তাহলে টোটাল কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে 400 গুণ 1.5 অ্যাম্পিয়ার। এবং ওই কারেন্টটাই তো এই ইলেকট্রোড দিয়ে এখান থেকে বেরিয়ে ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে ফ্লো করে এইভাবে যাচ্ছে। সো ইলেকট্রন ফ্লো হচ্ছে এইভাবে, কারেন্ট ফ্লো হচ্ছে এইভাবে। হ্যাঁ, 2 নম্বরে আমাদের ডিপোজিশন টাইম।
কিসের ডিপোজিশন টাইম? কি ডিপোজিট করছি আমি? আমি ক্যাথোডের গায়ে কি আনছি? জিঙ্ক আনছি। কতটা? 200 কেজি জিঙ্ক আনবো। 200 কেজি জিঙ্ক আনতে যে ওয়েট অফ জিঙ্ক টু বি ডিপোজিটেড। ক্যাথোডের গায়ে আমি মাইন থেকে জিঙ্কের ওর কালেক্ট করেছি, এবার এই জিঙ্কের ওর থেকে আমি জিঙ্ক কালেক্ট করব। সেই জন্য ক্যাথোডের গায়ে আমি 200 কেজি জিঙ্ক ডিপোজিট করব। তার জন্য কি পরিমাণ টাইম লাগবে? টাইম রিকোয়ার্ড টু ডিপোজিট 200 কেজি জিঙ্ক। ফ্যারাডেজ ল তোমাদের বোধহয় মনে আছে। ফ্যারাডেজ ল কি বলে? ফ্যারাডেজ ল বলে যে সার্কিটে, একটা ইলেকট্রোলাইটিক সার্কিটে, যে সার্কিট আমরা একটু আগে দেখালাম, কি হবে? 1 ফ্যারাডে যদি চার্জ দেওয়া হয় তাহলে ক্যাথোডের গায়ে 1 তুল্য ওজন মেটাল জমা হয়। 1 তুল্য ওজন মানে কি? তার মলিকুলার ওয়েট m, তাকে তার যোজনী দিয়ে যদি ভাগ করা হয়, ভ্যালেন্সি দিয়ে যদি ভাগ করা হয়, এটাই তার তুল্য ওজন, তাই না? 1 ফ্যারাডে যদি কারেন্ট ফ্লো করা হয় সেলে, তাহলে ক্যাথোডের গায়ে 1 তুল্য ওজন পরিমাণ মেটাল জমা হয়। তুল্য ওজনটা হচ্ছে কি? তার মলিকুলার ওয়েটকে তার ভ্যালেন্সি দিয়ে ভাগ করলে 1 তুল্য ওজন। সো 1 এটা হচ্ছে ফ্যারাডে মানে কুলম। সো যদি 1 বলি, 1 কুলম এর একটা ভ্যালু আছে। 1 ফ্যারাডে মানে কত? 96,500 কুলম। সো 1 কুলম্বের জন্য তাহলে কি পরিমাণ জমা হবে? 1 কুলম্বের জন্য জমা হবে m/n ডিভাইডেড বাই ফ্যারাডে f। সো আমি এই ফ্যারাডে মানে কি? ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম। 500 কুলম। এখন আমি আই কারেন্ট, আই এর ইউনিট কি? অ্যাম্পিয়ার। যদি 30 সেকেন্ড যাবত ফ্লো করি, তার মানে অ্যাম্পিয়ার, আইটি যদি গুণ করি তাহলে হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড। অ্যাম্পিয়ার সেকেন্ডের আরেকটা এক্সপ্রেশন কি? হোয়াট ইজ অ্যাম্পিয়ার সেকেন্ড? কুলম, দ্যাট ইজ কুলম। সো এত কুলম ফ্লো করলে এই পরিমাণ এত গ্রাম জমা হয়। 1 কুলম ফ্লো করলে এইটা ডিভাইডেড বাই এফ জমা হয়। সো আইটি, দ্যাট ইজ অলসো কুলম। অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড ইকুয়াল টু কুলম। আইটি ফ্লো করলে যে জমাটা হয় তাহলে এম বাই এন এফ 1 এর জন্য, আর আইটি কুলম ফ্লো করলে এত। সো এত জমা। একটা এফিসিয়েন্সি থাকে, আমার কিছু লস হয়, সেই জন্য পুরোটা জমা হয় না, একটা লস হয়। সো একটা বিটা দিয়ে গুণ করতে হয়। দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি ফ্যাক্টর। কি পরিমাণ জমা হয়? সো ডব্লিউ, ওয়েট সমান এমআইটি বাই এনএফ ইন্টু বিটা। এমআইটি বাই এনএফ ইন্টু বিটা। ফর্মুলাটা ওখান থেকে আসছে। এটাকে ফ্যারাডে ল বলে। ফ্যারাডে ল বলে যে 1 ফ্যারাডে, দ্যাট ইজ 96,500 কুলম কারেন্ট ফ্লো হলে 1 তুল্য ওজন জমা হয়। তাহলে 1 কুলম জমা হলে কত জমা হবে? আর আই কারেন্ট, আই অ্যাম্পিয়ার 30 সেকেন্ড ধরে, মানে আইটি কুলম জমা ফ্লো করলে কত জমা সেটা থেকে আসছে এটা। তো এখান থেকে সিম্পলি এম বের করে ফেলো, টি বের করে ফেলো, আমার ডিপোজিশন টাইম জানতে দিচ্ছে টি ইকুয়াল টু এত। আর এইগুলো সব ম্যাগনিটিউড দেওয়া আছে। ডব্লিউ মানে হচ্ছে 200 কেজি, 200 কেজি জিঙ্ক। সো এখানে 200 কেজি কে গ্রামে আনা হয়েছে, 10 টু দি পাওয়ার 3 দিয়ে একটা গ্রাম। এন মানে জিঙ্ক 2, ফ্যারাডে 96,500 কুলম, এম জিঙ্কের ওয়েট 65.37, আই হচ্ছে যে টোটাল কারেন্ট, ওই আগের মতোই 400 গুণ 1.5, আর বিটা গিভেন 0.97 সমান এত সেকেন্ড আসে। করে দাও। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। 3 নম্বরটা একটু কঠিন, আমরা 3 নম্বরটা একটু খেয়াল করবা।
3 নম্বরটা কি বলেছে? এনার্জি এফিসিয়েন্সি বিটা পি at t সমান 0 and at t সমান ক্যাপিটাল পি। পরের ক্যাপিটাল টি সমান কি? এনিবডি? যেটা অ্যান্সার আসছে আমাদের ওই যে 10 রাইট, 144 এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কে বললে? রোল 44 খালি। হানিফ, হ্যাঁ, যে অ্যান্সার আসছে ওইটাই। এই এত সেকেন্ডে টি মানে টেম্পারেচার না, হ্যাঁ? at t মানে টাইম t ইকুয়াল টু 0, মানে একদম শুরুতে এনার্জি এফিসিয়েন্সি কত ছিল, আর এই যে 200 কেজি জমা হওয়ার পরে এনার্জি এফিসিয়েন্সি কত, মানে এত সেকেন্ডে এতটা। এখন এখানে একটু আগে যেটা বলছিলাম সেটা কাজে লাগবে, যে রিভার্সিবল জিনিসটা কাজে লাগবে। এনার্জি এফিসিয়েন্সি অফ দ্য সেল বের করতে গেলে এনার্জি সমান কি? এনার্জি আমরা ইলেকট্রিসিটিতে আমরা জানি পি সমান ভি আই না? এনার্জি পি সমান অথবা ই সমান, আমরা পাওয়ার বলি ইলেকট্রিসিটিতে, এনার্জি পি সমান পাওয়ার সমান ভিআই, ভোল্টেজ ইন্টু কারেন্ট, দ্যাট ইজ দ্য এনার্জি। এনার্জি বের করতে গেলে আমাকে ভোল্টেজ এবং কারেন্ট দুটো আলাদা আলাদা বের করতে হবে। সো আমরা যদি বের করতে চাই এনার্জি এফিসিয়েন্সি, এটার এফিসিয়েন্সি সমান ভি এফিসিয়েন্সি গুণ কারেন্ট এফিসিয়েন্সি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তা আমরা আগে আগে বের করি ভোল্টেজ এফিসিয়েন্সি বিটা ভি সমান ই রিভার্সিবল বাই ই অ্যাকচুয়াল। রিভার্সিবলটা কি? ওই যে একটু আগে আমি বললাম ইসি আর ই এ সবটা না, আর ই অ্যাকচুয়াল মানে হচ্ছে ই টোটালটা। দেখো ই রিভার্সিবল মানে এটা তোমার আগে বের করা হয়েছে, ই রিভার্সিবল হচ্ছে এই দুটো টার্ম শুধুমাত্র, এটা তোমার আগে বের করা হয়েছে। এটা বের করিনি, আর টোটালটা বের করেছে, কিন্তু আলাদা আলাদা ভাবে এই দুটো বের করা আছে, তাই না? সো দিস ইজ দ্য ই রিভার্সিবল। আর ই অ্যাকচুয়াল কি বলা হয়েছে? ই অ্যাকচুয়াল বলা হয়েছে ওই ফর্মুলাই, আমার 1 নম্বর ফর্মুলায় এখানে এই দুটো ছিল আলাদা আলাদা, প্লাস ইটা সি ইটা এ প্লাস আই আর প্লাস ই আর ছিল, যেটাকে আমরা 0 ধরে নিয়েছি, এটাকে 0 ধরে নিয়েছি, এখানে লেখা হয়। এখন আই আর অ্যানোড ক্যাথোড ডিস্টেন্সের উপর নির্ভর করে আই আর, and hence upon deposition time, কথাটা খেয়াল করো, hence upon deposition time। এবং এখানে একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনটা দেখি তোমরা, আমি আগে বলবো না, তোমরা করো কিনা আগে দেখবো। So IR depends upon anode distance and hence upon deposition time. Deposition time এর উপর আবার কেন নির্ভরশীল, এসব কেন কথা এইসব বলছে আমরা দেখি। এই আমরা অ্যানোড হিসেবে লিড নেওয়া হয়েছে, পিবি নেওয়া হয়েছে, একটু আগে আমরা জেনেছি, আর ক্যাথোড একটা কিছু নেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্যাথোড। শুরুতে অ্যানোড ক্যাথোড ডিস্টেন্সটা কত? এই যেটাকে বলা হচ্ছে এল সমান 3 সেন্টিমিটার, 3 cm শুরুতে বলা হয়েছে, তাই না? উইথ দ্য প্রোগ্রেস অফ টাইম, এটা যদি ক্যাথোড হয়, এটা যদি ক্যাথোড হয়, উইথ দ্য প্রোগ্রেস অফ টাইম ক্যাথোডের গায়ে কি হচ্ছে? কিছু সময় পরে এই পরিমাণ জমা হলো, কি জমা হচ্ছে? জিঙ্ক জমা হচ্ছে। তাহলে এই কিছু সময় পরে কি হচ্ছে? অ্যানোড ক্যাথোড ডিস্টেন্সটা কমে গেল না? 3 সেন্টিমিটার থেকে এখন কমে আসলো না? আরো কিছু সময় পরে অ্যানোড ক্যাথোডের উপরে আরো কিছু জমা হয়েছে, তাহলে কি হচ্ছে? আরো কিছু সময় পরে অ্যানোড ক্যাথোড ডিস্টেন্স আরো কমে আসলো না? তাহলে অ্যানোড ক্যাথোড ডিস্টেন্সটা কি হচ্ছে? ভ্যারি করছে, কমে আসছে। এবং আইআর ডিপেন্ডস করে অ্যানোড ক্যাথোড ডিস্টেন্সের উপরে, আর অ্যানোড ক্যাথোড ডিস্টেন্স করবে টাইমের উপরে, যত টাইম যায় অ্যানোড ক্যাথোড ডিস্টেন্স কমে আসে। তার মানে আইআরটা ইজ ডিপেন্ডেবল অন টাইম, তাই না? ক্লিয়ার হচ্ছে? জি স্যার। তাহলে
সেই কিভাবে এটা চেঞ্জ হয় সেটা আমরা দেখব। আমরা একটু আগে দেখেছি W সমান MIT NF বিটা I। বিটা I মানে হচ্ছে এখানে কারেন্ট এফিসিয়েন্সি সেটা I দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে W কি ওয়েট অফ ডিপোজিশন। ওয়েট অফ ডিপোজিশন কি, শুরুতে ক্যাথোড ছিল এইটুকু ক্যাথোড, তারপরে সময়ের সাথে একবার এতটুকু জমা হলো, কিছুক্ষণ পরে অতিরিক্ত এতটুকু জমা হলো, টোটাল জমা হলো এটা। যে জমাটা হচ্ছে সেটার ওয়েট এটি ডব্লিউ, জিঙ্ক যেটা জমা হচ্ছে সেটার ওয়েট হচ্ছে ডব্লিউ, সেটার ওয়েট আমরা জানি রো সমান M/V। তাহলে M সমান রো সমান M/V। তাহলে M সমান রো ভি রো, তাই না, ভি রো ভলিউম ইন্টু ডেন্সিটি। হ্যাঁ, তাই এম মানে হচ্ছে মানে মাস, দ্যাট ইজ ওয়েট। সো এম মানে হচ্ছে আমরা এখানে ওয়েট লিখেছি, ডব্লিউ সমান ভি রো ভলিউম ইন্টু ডেন্সিটি। ভলিউমটা কি দেখো, যে একটা ক্যাথোডের যে এরিয়া, এটা হচ্ছে ক্যাথোড। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, 2 ডাইমেনশন, জমা হচ্ছে ক্যাথোডের এই পাশটা হচ্ছে এটা, এই পাশে জমা হচ্ছে, তাই না। তাহলে পাশে উইথ, আর এদিকে হচ্ছে অ্যানোড হচ্ছে এটা। তাহলে ক্যাথোডের 3 ডাইমেনশন ফিগার আমি বোঝাতে পারবো কিনা, আমি ছবি আঁকাতে একেবারেই বকলম। তাহলে ক্যাথোডের কি হচ্ছে, এর গায়ে জমা হচ্ছে, এর গায়ে জমা হচ্ছে। আমি বোঝাতে পারছি নাকি পারছি না জানি না। যাক, এতটুকু জমা হলো ক্যাথোডের গায়ে, এতটুকু। একটু কি বোঝা যাচ্ছে? জি স্যার। একটু বোঝা যাচ্ছে, মানে যেটা জমা হলো তার থিকনেস হচ্ছে, ক্যাথোডের সারফেসটা ছিল এই লাইন বরাবর ছিল সারফেস, তাহলে যেটুকু জমা হলো তার থিকনেসটা হচ্ছে এই। সো এই থিকনেস জমা হলো একটা টাইম, তাই না। এই থিকনেসটা ডিপেন্ডস অন টাইম। সো টাইম যত যাবে এই থিকনেসটা তত বাড়তে থাকবে, এইদিকে তত সে বেড়ে যাবে। সো এই থিকনেসটাকে বলা হচ্ছে মানে ডেপথ is a function of time. This is the thickness, dt, function of time. So this one হচ্ছে dt। তাহলে ভলিউম কি, এই dt আর এই সারফেসের যে এরিয়া, সেই এরিয়ায় যদি গুণ করি, তাহলে ক্যাথোডের যে এরিয়াকে থিকনেস যে ডিপোজিশন হলো তার থিকনেস যদি গুণ করি, তাহলে ভলিউম যে বেরোবে। সো এরিয়া এ গুণ dt, thickness of zinc deposited, এই, তাহলে এটা ভলিউম হলো, ভলিউমকে রো দিয়ে গুণ করলেই ওয়েট চলে আসলো। সো ডব্লিউ সমান এ ডিটি গুণ রো। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর ডান সাইডে এম কে এমই রাখলাম। ক্যাপিটাল আই মানে কি, ক্যাপিটাল আই মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি গুণ ওই ক্যাথোডের এরিয়া। তাহলে ওই যে ক্যাথোডের এরিয়া এ আর কারেন্ট ডেন্সিটি স্মল আই, সেটাই তো টোটাল কারেন্ট। টি আছে, এনএফ আছে, বিটা আই আছে, ঠিক আছে। জি স্যার। এটা এ লিখলাম, ওই এর সাথে এই এ কেটে দিব। ও এই এটাও তো ওই এরিয়া, তো ওই এ কেটে দাও, কেটে দাও। এখন এরপরে ডিটি সমান কি আসে তোমরা বের করো দেখি, বের করে আমার সাথে মেলাবো। আমারটা দেখাবো না, আগে তোমার ডিটি সমান কি আসে বের করো। কেটে দাও, এবং ডিটি মানে হচ্ছে থিকনেস অফ দ্য ডিপোজিট, জিঙ্ক ডিপোজিট। টি লেখা হয়েছে ব্র্যাকেটে, এটা হচ্ছে টাইমের সাথে সেটা বেড়ে যাবে সেটা বোঝানোর জন্য, ফাংশন অফ টি। হয়েছে? কারো হয়েছে? হ্যাঁ,
ডিটি হচ্ছে? জি স্যার। দেখো এটা আছে কিনা, এটা আসছে কিনা। জি স্যার। ডিটি সমান MIT, তাহলে এইটা বিটা সমান আমরা একটু আগে 97.97 ধরেছি, এটা গিভেন, তাই দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন ডিটিটা কিভাবে চেঞ্জ হয়? ডিস্টেন্স বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড ইজ LT। এটা চেঞ্জ হবে সময়ের সাথে সাথে, সেই জন্য ফাংশন অফ টি লেখা হয়েছে। ক্যাথোড, অ্যানোড, একদম শুরুতে this one is L, which is a function of t. কিছু সময় পরে এই পরিমাণ জমা হলো, তখন LT, after some time LT এতটুকু হলো। LT শুরুর এটা L0 ধরে, একদম শুরুরটা এই, তাহলে কিছু সময় পরে LT এইটা আসছে, LT সমান L0 মাইনাস কি, এই যে থিকনেস যেটুকু জমা হলো, which is কি DT, এটা বাদ যাবে। শুরুরটা L0, at any time distance between anode curve is LT, আর থিকনেস যেটা জমা হলো at time t সেটা হচ্ছে DT, তাহলে L0 LT হচ্ছে L0 থেকে DT বিয়োগ, সো লেখা হয়েছে LT সমান L0 মাইনাস DT, আর L0 টাই দেওয়া আছে 3 সেন্টিমিটার, একদম শুরুরটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমরা আগেই বলেছি যে ওহমিক রেজিস্ট্যান্স ডিপেন্ড অন টাইম, সো RT রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টাইম, RT সমান, আগে আমরা R সমান ফর্মুলা লিখেছিলাম 1/σ L/S, L টা তো চেঞ্জ, অলওয়েজ চেঞ্জিং, L টা চেঞ্জ হলে R টাও তাহলে চেঞ্জ হবে। সো L কার সাথে চেঞ্জ হয়, T এর সাথে চেঞ্জ হয়। এখন ফর্মুলাটা হচ্ছে 1/σ LT/S, সো 1/σ লেখা হলো, আর LT এর পরিবর্তে ওইটা লেখা হলো L0 মাইনাস DT, L0 মাইনাস DT। এ পর্যন্ত ক্লিয়ার হলে বলো, কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। স্যার বিটা এটা কি? হ্যাঁ, বিটা বিটা এটা এটা কি? হচ্ছে কারেন্ট, I মানে হচ্ছে কারেন্ট, আর বিটা হচ্ছে এফিসিয়েন্সি, কারেন্ট এফিসিয়েন্সি। বিটাকে এফিসিয়েন্সি বলা হয়, দেখো ভোল্টেজ এফিসিয়েন্সি বলা হচ্ছে বিটা ভি, একটু আগে স্লাইডে দেখানো হয়েছে বিটা ভি বলা হয়েছে না, সো ভোল্টেজ এফিসিয়েন্সি, বিটা আই হচ্ছে কারেন্ট এফিসিয়েন্সি। এই পর্যন্ত ঠিক আছে? আমরা 1 নম্বরে বের করার সময় এই জায়গায় কি লিখেছিলাম, শুধু এল লিখেছিলাম, LT লিখিনি, এবং আমি বলে গেছি যে একটা কোশ্চেন আসবে, দেখি কেউ জিজ্ঞাসা করো কিনা, না জিজ্ঞাসা করলে আমি নিজেই বলে দেবো পরে, এখনো বলবো না। যাই হোক, আমরা এখন এলটা যেহেতু আমরা দেখলাম যে এল থাকে না, সময়ের সাথে সাথে এল কমতে থাকে, তো এল কমতে থাকা, এল এর সাথে রিলেটেড টি আর, সো এল কমতে থাকা মানে আরো কমতে থাকা সময়, আরো চেঞ্জ হতে থাকা। তো আমরা এখন রিয়েল সিচুয়েশনের দিকে যাচ্ছি, আর টি সমান এইটা।
ঠিক স্যার আছে, হ্যাঁ স্যার বলো। সারফেস এরিয়া বারবার কথা না, সারফেস, সারফেস এরিয়া ইলেকট্রোডের এসটাও হ্যাঁ টি কেন ফাংশন হলো না? আচ্ছা, ভালো কোশ্চেন করেছো তুমি। আহ, এইটা হচ্ছে তোমার ক্যাথোড, তাই তো? এইটা হচ্ছে অ্যানোড, তাই না? ক্যাথোডের কোন দিকে আছে অ্যানোড? এই দিকে, হ্যাঁ। অতএব ডিপোজিশন হবে এই পাশটাতে। এই পাশটাকে যদি ডিপোজিশন হয়, এর সারফেসটা এর ফেসটা এইরকম মনে করো, এর ফেসটা এরকম, অ্যানোডের ফেসও তো ওই রকমই, অ্যানোডের ফেসও তো এরকম, দুইটা সামনাসামনি ফেস আছে। সো কারেন্ট আসবে কিভাবে? এই ফেস থেকে এসে এখান দিয়ে ঢুকে এরকম উপরের দিকে চলে যাবে। সো এরকম হবে না যে এই দিক দিয়ে আসবে বা এই দিক দিয়ে আসবে, যে এই দিক দিয়ে আসবে। সো এই দিকে ডিপোজিশন হবে না। ওই দিকে যদি আবার অ্যানোড থাকতো তাহলে ওই দিকে হতো, এই পাশেও যদি অ্যানোড থাকতো বাম বাম তাহলে এদিকেও হতো, ওই পাশে যদি অ্যানোড থাকতো তাহলে অ্যানোড আর ক্যাথোড ফেস টু ফেস। অতএব শুধুমাত্র এই ফেসে ডিপোজিশন হবে। এই ফেসে ডিপোজিশন হওয়া মানে ডিপোজিশনটা প্রোগ্রেসে শুধু এই দিকে যাবে। তাহলে কি বাড়ছে? বাড়ছে হচ্ছে শুধু তোমার থিকনেসটা বেড়ে যাচ্ছে এইদিকে। এরিয়া কি বাড়ছে? এরিয়া বাড়তে গেলে এই সাইডে থাকতে হবে, সাইডে বাড়তে হবে, তাহলে এরিয়া বাড়বে। আমি বোঝাতে পারছি কিনা? জি স্যার। হ্যাঁ, কিন্তু সাইডে তখনই বাড়বে যদি এই সাইডেও চতুর্দিকে এটা 6টা তল না, এরকম একটা রেক্টাঙ্গুলার জিনিসের 6টা তল, তাই তো? 6টা তলের একটা তলের দিকে শুধুমাত্র অ্যানোড আছে ফেস টু ফেস, যে কারণে ডিপোজিশনটা শুধু এই দিকেই যাবে। রিয়েল সিচুয়েশনে একেবারে যে সব এইদিকে যাবে তা না, অন্যদিকে যাবে, খুব সামান্য পরিমাণে যাবে, যেটাকে আমরা নেগলেক্ট করেছি। ইকুয়াল রেটে অন্যদিকে যেতে গেলে 6টা তলের 6 দিকেই, তোমরা এরপরে প্র্যাকটিক্যাল যখন করবা দেখবা যে অ্যানোড শুধু এইদিকে না, অ্যানোড এই আমরা এই পাশেও জমা করানোর জন্য অ্যানোড এই পাশেও দিব, আমরা এই পাশেও অ্যানোড দিব। এই পাশে অ্যানোড দেওয়ার অর্থ হচ্ছে মাঝখানে শুধু ক্যাথোড রাখবো, তার মানে আমরা এই দিকেও জমা করব, ইকুয়াল রেটে এই দিকেও জমা করব, তখনই হবে দুই দিকে। এখন যেহেতু আমি একটা অ্যানোড একটা ক্যাথোড দেখানো হচ্ছে, তার মানে হচ্ছে কি শুধুমাত্র এই সারফেসে জমা হবে। এই সারফেসে জমা মানে এরিয়া বাড়বে না, শুধুমাত্র এর উপরে থিকনেস বাড়তে বাড়তে সেই দিকে যাবে। তোমার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আর অন্য বোঝাতে গেলে আমরা আবার অন্যদিকে চলে যাব। হ্যাঁ, তুমি বুঝেছো যে সব দিকে বাড়বে, বা সব দিকে বাড়লেই শুধুমাত্র এরিয়া বাড়বে, এবং সেজন্য আমাকে 6টা তলের দিকে, তাহলে আমরা যদি অ্যানোড দেই তাহলে সব দিকে বাড়বে। ফর এক্সাম্পল, যে এরকম যে আমাদের যদি একটা সিলিন্ড্রিক্যাল একটা ক্যাথোড আমরা যখন কোটিং করি, এরকম একটা সিলিন্ড্রিক্যাল এরকম যদি একটা আমার অবজেক্ট হয় এবং এর সমস্ত তলে যদি আমি কোটিং দিতে চাই, তাহলে আমাকে করতে হয় কি, এটাকে ক্যাথোড বানাতে হয় আর অ্যানোড বানাতে হয় এর থেকে বড় চতুর্দিকে, যাতে এর এক্সটার্নাল সব সারফেসকে সে ঘিরে রাখতে পারে। এরকম একটা অ্যানোড বানাতে হয়, তাহলে চতুর্দিকে সে দেবে। শুধু তাই না, ভিতরেও আর একটা অ্যানোড দিতে হয়, ভিতরেও একটা অ্যানোড দিতে হয়, তাহলে ভিতরের সারফেস সব দিকে দেবে। তাহলে হবে কি, এটাও অ্যানোড, ভিতরের এটাও অ্যানোড, আর মাঝখানের দিস ওয়ান ইজ ক্যাথোড। এই ক্ষেত্রে ওই সিলিন্ড্রিক্যাল সারফেসটার বাইরে ভিতরে সব সারফেসে সমানভাবে কোটিং পড়ে, কিন্তু এখানে তা না, এখানে শুধু একদিকে ডিসটেন্সটা পারে। এ নিয়ে আমরা আমাদের লেকচারে আবার ব্যাক করি। তাহলে কি দাঁড়ালো? তাহলে আমরা বুঝলাম যে আর টি আগে আগে লিখেছিলাম আর সমান 1/σ L/S। এখন যেহেতু এল এর ডিস্টেন্সটা সময়ের সাথে পরিবর্তনশীল, অতএব আর টিও সময়ের সাথে পরিবর্তনশীল। পরিবর্তনটা কিভাবে হবে সেটা হবে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখন আমরা আবার ফর্মুলায় ফেরত যাই। সো ই অ্যাকচুয়ালটা কি দাঁড়াচ্ছে? ই অ্যাকচুয়াল এটা কি বলতো? এটা কি রিভার্সিবল। রিভার্সিবল দুইটা যোগ করে যেটা হচ্ছে সেটা।
এটা হচ্ছে এটা ক্যাথোডের এফিসিয়েন্সি। এটা সি এটা এটা এ অ্যানোডিক রিভার্সিবল পটেনশিয়াল, যেখানে ইসি আর ইএ দুটো সামেশন। এটা হচ্ছে polarization at the cathode, over potential at the cathode, eta c, এটা eta a, over potential at the anode। তোমাদের সব দেওয়া আছে, তোমাদের ব্যাকে গেলে তুমি দেখতে পাবে। আর আই আর লেখা হয়েছিল, এখন আই আর টি লেখা হচ্ছে রিয়েল সিচুয়েশনের জন্য। এই তিনটা যোগ করো, দেখো এটা আসে কিনা। আচ্ছা, 3.747। তাহলে এই তিনটা যোগ করে এইটা আসলো। এইটা আবার কোথা থেকে কি আসলো? এটা দেখো আই মানে কি? আই মানে টোটাল কারেন্ট মানে কি 400 গুণ 1.5, তাই না? ওই যে 400 গুণ 1.5। আর মানে কি? আর মানে বলা আছে 1/sigma s, তাই না? ইন্টু L of T, এই না? তোমাদের খাতা দেখো, আর মানে কি, তাই না? 1/sigma s into L into T। sigma s, sigma 25 mho per meter, s surface area 1.5 মিটার স্কয়ার, আর LT একটু আগে পড়লাম L0 মাইনাস DT। L0 দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাকে মিটার করতে হবে কারণ অন্যান্য গুলো মিটার আছে। সো 10⁻², মিটার করা হলো, মাইনাস DT। ঠিক আছে পর্যন্ত? তারপরে এটা এই চারটে গুণ, এই চারটে করে দেখো 16 আসে। এটা কেটে যায়, 400 কে 25 দিয়ে ভাগ করলে 16 আসে। এটা থাকলো। ডিটি সমান, এর আগে স্লাইডে দেখো এটা দেওয়া আছে ডিটি সমান, আগের স্লাইডে যায় ডিটি, এই যে ডিটি সমান দেওয়া আছে, ডিটি সমান এটা দেওয়া আছে MIT NF rho 0.97। এই টিটা পরে লেখা হয়েছে, 97 এর পরে লেখা আছে, এই যে টিটা 0.97 এর পরে লেখা হয়েছে, এই আরেকটা ডিটি সমান লেখা আছে। ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ, সব কিন্তু বুঝতে হবে এবং তোমাদের প্র্যাকটিস করতে হবে, তা না হলে ওই শুধু বুঝে গেলেও হবে না, প্র্যাকটিস ছাড়া তুমি মিলাতে পারবে না পরে। তোমাদের কিন্তু ভিন্ন সেট অফ ডাটা দিয়ে দেবো আমি। তাহলে এ পর্যন্ত আগেরটাই আছে। এবার ম্যাগনিটিউড গুলো বসো। M 65.37 জিঙ্কের, এইটা স্মল আই, কিন্তু স্মল আই মানে 400। N ভ্যালেন্সি 2, রো কি ডেন্সিটি অফ জিঙ্ক, ডেন্সিটি অফ জিঙ্ক হচ্ছে 7.133 গ্রাম পার সিসি। রো হচ্ছে রো অফ জিঙ্ক 7.133 গ্রাম পার সিসি, কিউবিক সেন্টিমিটার। আমার বাকিগুলো কিন্তু সব মিটারে আছে, সেন্টিমিটারে কোনো কিছু নেই। মো পার মিটার, এরিয়া মিটার স্কয়ার, সো এটাকেও তার সেভাবে নিতে হবে, গ্রাম পার মিটার কিউব। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে গেলে 10⁻6 দিয়ে গুণ করতে হবে, কনভার্সন ফ্যাক্টর, তোমরা জানো এটা। এফ হচ্ছে 96,500 আর যে 0.97T। তাহলে কি আসলো? গুণ করো,
এটাকে এটা দিয়ে গুণ করলে 348.48, হ্যাঁ এটাকে এটা দিয়ে গুণ করলে এটা আসে, আর এটা আসে, একটা টি থেকে যাচ্ছে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা। জি স্যার। ঠিক আছে না? তাহলে আরো সিম্পলিফাই করো, হ্যাঁ টি বাদ দিয়ে বাকি এই দুটোকে যোগ করে দেখো এটা আসে, আর ওটা টি। জি স্যার। দেখো তো এই ফিগারটা কোথাও পেয়েছে কিনা, 4.227 কোথাও কি পেয়েছে? টোটাল জি হ্যাঁ 1 নম্বরের অ্যান্সারই এটা ছিল, এটা ছিল না? জি 1 নম্বরটা টোটাল পটেনশিয়াল এট হোয়েন, কোশ্চেনটা কি ছিল? এট হোয়েন, একটা বিগিনিং জি স্যার। অফ ইলেকট্রোউইনিং, হ্যাঁ একটা বিগিনিং অফ ইলেকট্রোউইনিং, তার মানে এট টি সমান 0, তাহলে এই টি সমান যদি 0 বসাও আসে না ই টোটাল, এটা তো আমরা বলেছি ই টোটাল অ্যাকচুয়াল মানে ই টোটাল উইথ টাইম, তার মানে যে কোনো সময়ের আমি ই টোটালটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। আমি 1 নম্বরটা ওইভাবে না করে আমি যদি এইভাবে করে আসতাম, এরপর এখানে এসে লিখতাম at the beginning, that is when t equal to 0, so e total equal to t এর পরিবর্তে 0 বসাও, তাহলে এইটাই হতো, একই অ্যান্সার চলে আসতো না? জি স্যার। হ্যাঁ, সেটা অ্যাজ এ ফাংশন অফ ই পটেনশিয়ালটাও সময়ের সাথে নির্ভরশীল, এবং যে ফাংশন দিয়ে যে ফর্মুলা দিয়ে সময়ের সাথে রিলেটেড সেই ফর্মুলাটা আমরা বের করলাম। তাহলে বিটা ভি, বিটা হচ্ছে এফিসিয়েন্সি অফ ভোল্টেজ এফিসিয়েন্সি উইথ টাইম একটা ফাংশন অফ টি সমান হচ্ছে, বলা হয়েছিল ইরিভার্সিবল মানে এটা ডিভাইডেড বাই ই অ্যাকচুয়াল মানে এই যে এখানে দেখালাম। আমরা টি ফাংশন কেন বের করে নিলাম, কারণ আমাকে তোমার দুটা জিনিস জানতে চেয়েছে, এট দ্য বিগিনিং এন্ড এট টাইম টি সমান ওই যে 10 লক্ষ না কত সেকেন্ড, তাহলে এট পটেনশিয়াল এফিসিয়েন্সি এট টাইম টি সমান 0, তার মানে এখানে টি কে 0 লেখো, 0 লিখলে আসে তোমার এটা 0.487, ক্যালকুলেশন করে দাও। তাহলে বিটা ভি 0 বের করেছি, আমার আলটিমেটলি বের করতে হবে কি, আমার আলটিমেটলি বের করতে হবে কি বলেছে, এনার্জি এফিসিয়েন্সিটাকে কি দ্বারা এক্সপ্রেস করা হয়েছে, এনার্জি, আচ্ছা এফিসিয়েন্সি মানে হচ্ছে, এফিসিয়েন্সিকে বলা হচ্ছে বিটা, পটেনশিয়াল এফিসিয়েন্সি বিটা ভি, ভোল্টেজ এফিসিয়েন্সি আই, এটা হচ্ছে কারেন্ট এফিসিয়েন্সি, আর এনার্জি এফিসিয়েন্সি বিটা, এনার্জি ই অথবা পাওয়ার, এটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। আমাকে বের করতে হবে এইটা, আলটিমেটলি বের করতে হবে এইটা, এটা মানে হচ্ছে বিটা ভি ইন্টু বিটা আই, এটা বের করতে হবে দুইটা কন্ডিশনে, আর টি সমান 0 আর টি সমান টি। তাহলে আমার কি বের করতে হবে, বিটা ভি এটাও দুটো কন্ডিশনে বের করতে হবে, বিটা আই এটাও দুটো কন্ডিশনে বের করতে হবে, তাই না? বুঝলে কিনা আমার কোন দিকে যেতে হবে সেটা আমি একটু বুঝালাম। আমার তো বের করতে হবে এফিসিয়েন্সি আর টি সমান 0 আর টি সমান টি,
তাহলে এফিসিয়েন্সি, এনার্জি এফিসিয়েন্সি মানে হচ্ছে বিটা ভি ইন্টু বিটা আই। তার মানে বিটা ভি আমার দুই কন্ডিশনে বের করতে হবে, বিটা আই ও দুই কন্ডিশনে বের করতে হবে। তো এই যে বিটা ভি আমি এক কন্ডিশনে বের করেছি, বিটা ভি 0। তাহলে এরপরে আমার বের করতে হবে কি, বিটা ভি টি সমান ক্যাপিটাল টি, বিটা ভি টি সমান ক্যাপিটাল টি, ওইটা। আর যে টি এর পরিবর্তে ওই সেই সেকেন্ডটা বসালাম, তাহলে এটা আসে বিটা ভি ক্যাপিটাল টি। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি বিটা ভি দুইটা কন্ডিশনে বের করলাম। এরপরে আমরা কি করব, বিটা, কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, মানে টাইমের সাথে সাথে এখানে তো দেখতেছি এফিসিয়েন্সি আসলে বাড়তেছে, এটার ফিজিক্যাল মিনিং কি? ভোল্টেজ এফিসিয়েন্সি টাইমের সাথে সাথে বাড়ার ফিজিক্যাল মিনিংটা কি? ভোল্টেজ এফিসিয়েন্সি টাইমের সাথে সাথে বাড়তেছে, বিটা ভি 0.487 আর এটা কি ডিস্টেন্স কমতেছে এই জন্য? কিসের ডিস্টেন্স? অ্যানোড কাটের ডিস্টেন্স কমে আসছে স্যার। জি স্যার, এই জন্য এই জন্য ভোল্টেজ ড্রপ, টোটাল স্যার ভোল্টেজ বেড়ে যাচ্ছে। ডিস্টেন্স কমলে তো স্যার ভোল্টেজ বাড়ে স্যার, আমরা ভোল্টেজের সূত্র থেকে তো জানি স্যার। ভোল্টেজের সূত্র এখানে শুধু হবে না, এখানে আরো কিছু ফ্যাক্টর আছে। তোমার ক্যাথোডে জমা হচ্ছে জিঙ্ক, তাই না? ক্যাথোডে জমা হচ্ছে কি জিঙ্ক। আর শুরুতে কি আছে? শুরুতে অন্য একটা কিছু আছে, ক্যাথোড হিসেবে অন্য একটা কিছু আছে। ভোল্টেজ তো শুধু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কি মেটাল, রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে এই জন্য voltage- হ্যাঁ রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। রেজিস্ট্যান্স ডিপেন্ড করে কি মেটাল আছে তার উপরে। তো শুরুতে তোমার মেটাল একটা কিছু আছে, এরপরে জিঙ্ক আসতেছে এবং জিঙ্কের থিকনেস বেড়ে যাচ্ছে। সো মেটালের একটা ভেরিয়েশন হচ্ছে, সেসব কারণে বাড়তে পারে। এ নিয়ে আমি এর বেশি আর কিছু জানি না। এটা প্রমিনেন্ট ফ্যাক্টর আমার মনে হয় যে মেটাল। মেটাল টু মেটাল রেজিস্ট্যান্স ভেরি করে, আর রেজিস্ট্যান্স ভেরি করা মানে হচ্ছে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাওয়া। যাই হোক, আমরা ভোল্টেজ এফিসিয়েন্সি দুইটা কন্ডিশন আমরা বের করলাম। আমার এনার্জি এফিসিয়েন্সি বের করতে গেলে কারেন্ট এফিসিয়েন্সি দুইটা কন্ডিশনে বের করতে হবে। সো কারেন্ট এফিসিয়েন্সির জন্য একটা ডাটা দেওয়া আছে, একটা ফর্মুলা দেওয়া আছে, বিআইটি সমান 0.97 মাইনাস দিস ওয়ান। তাহলে যখন 0, এটা দেওয়া আছে গিভেন কন্ডিশন, এই ফর্মুলা সে ফলো করে। তাহলে এটা যখন 0 লিখবো, সো টি এর মান 0 হলে দেখো এটা চলে আসে। এই ভ্যালুটা তুমি কোথাও লিখেছো, বসিয়েছো? জি বিটা স্যার। আই কোন জায়গায় বসিয়েছে এই ভ্যালুটা 0.97? ডিটি এক নম্বরে বসিয়েছে, এক নম্বর। হ্যাঁ না, এক নম্বর, 2 নম্বর ডিপোজিশন টাইম বের করার সময় করেছো না? জি স্যার। ডিপোজিশন টাইম বের করার সময় এই ভ্যালুটা বসিয়েছে, মানে একদম শুরুর কন্ডিশনটা তুমি বিবেচনা করেছো। আর কি হচ্ছে, এইবারে টি সমান যখন ক্যাপিটাল টি, টাইম ক্যাপিটাল টি, তখন এই টির পরিবর্তে এই জায়গায় পরিবর্তে ক্যাপিটাল টি লিখে, ক্যাপিটাল টি লিখে টি কেটে যায়, টি কেটে গেলে এইটা মাইনাস এইটা সমান আছে। সো বিটা আই ক্যাপিটাল টি সমান আছে। সো বিটা আই 0 আমরা বের করলাম, কারেন্ট এফিসিয়েন্সি এট দ্য বিগিনিং আমরা বের করলাম, কারেন্ট এফিসিয়েন্সি এট টি সমান এটা বের করলাম। এবারে আমার বের করতে হবে আলটিমেটলি এনার্জি এফিসিয়েন্সি এট টাইম টি সমান 0, এট টাইম টি সমান ক্যাপিটাল। এটা তোমরা বের করো, তারপর আমি আমার রেজাল্টটা দেখাই। ক্যালকুলেট করো।
এনার্জি এফিসিয়েন্সি বিটা পি, পাওয়ার বলা হয়েছে এনার্জিটাকে, বিটা পি। হচ্ছে কত হচ্ছে? জি স্যার। বলো কত হচ্ছে? জি স্যার। জিরো। এনার্জি এফিসিয়েন্সি জিরো সমান কত হচ্ছে? 0.47, একটা 0.49। 0.47, 0.49, ঠিক আছে। হ্যাঁ, বিটা পি জিরো সমান 0.472 আর 0.490। ঠিক আছে, এই পর্যন্তই আমরা আজকের লেকচার। আর 4, 5, 6 1, 2, 3 করলাম, 4, 5, 6 আমরা নেক্সট ক্লাসে করবো। এই পর্যন্ত প্র্যাকটিস করবা নিজেরা। তোমরা বইয়ে দেওয়া আছে, এই ক্যালকুলেশনটা বইয়ে করে দেওয়া আছে, কিন্তু জায়গায় জায়গায় ভুল আছে ক্যালকুলেশনটা, এটা প্র্যাকটিস করবা। আমরা 4, 5, 6 আমরা নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? ওটা বলা হয়ে গেছে অলরেডি, তোমরা কেউ জিজ্ঞাসা করোনি। সেটা হচ্ছে যে শুরুতে এই যে আমি ওই টি রাখছিলাম না, ডিস্টেন্সের সাথে টি রাখছিলাম না, শেষে ওই যে দেখিয়ে দিলাম যে টি রেখেও করা যাবে। ওই টিটাকে জিরো বসালে ওই আগের 1 নম্বর যে অ্যান্সারটা ছিল সেটাই আসে, বুঝতে পারছো? হ্যাঁ, বিটা আই সমান 0.97 লেখা হয়েছিল শুরুতে, তাই না? কিন্তু পরে লেখা হচ্ছে যে 0.97 টি। টি সমান জিরো বসালেই ওই 0.97ই চলে আসে। কোশ্চেন ওইটা ছিল। আচ্ছা, কলম যে কোনো একটা। ওকে, আমি রোল কল করছি। রোল নাম্বার 1। Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9. Rubel Mia. 9 absent. 10, 11, Yes, sir. 12. Muhtasim. 12 absent. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17. Fahim Faisal Chaudhary. 17 absent. Sir, rule 19. 9, sir, Wi-Fi Yes, চলে sir. গেছে। Sir, 19, sir. আচ্ছা, Sir, rule 9 আমার Wi-Fi Wi-Fi চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, 9 দিয়ে দিলাম। 9 দিয়ে দিলাম। Roll 12. 12 আছো? আচ্ছা, দিয়ে দিলাম। 17 absent.
19 আছো? Yes, sir. 20? Yes, sir. Roll number 21, Yes, sir. 22, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, হানিফ sir. আহমেদ, হ্যাঁ 44, Yes, sir. 45, 45, ইসমাইল হোসেন, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. আর Sir, 16 ব্যাকলগ batch কেউ roll আছো? 7. 16 ব্যাচ রোল 7 আছো? জি স্যার। 16 ব্যাচ রোল 7 আর কেউ আছো? ও 17 আছো প্রেজেন্ট? আচ্ছা দিয়ে দিলাম 17 প্রেজেন্ট। 16 ব্যাচ রেগুলার ব্যাচ সবাই প্রেজেন্ট। 16 ব্যাচ রোল 7 আছো আর কেউ আছো? 16 ব্যাচ রোল 7 তোমাকে বলছি তুমি ওই মহিদুল হাসান, জি স্যার। তুমি তো আমারই স্টুডেন্ট তাই না? জি স্যার। আমার অ্যাডভাইজার। জি। এনিওয়ে তোমার এটা আবার আমার কাছে আছে মনে হয়, ঠিক আছে, হ্যাঁ আমার কাছে আছে, ইমেল আছে। তুমি আজকের পেয়েছিলে, লিংক পেয়েছিলে? স্যার এই ল্যাবের? হ্যাঁ ল্যাবের লিংক পেয়েছিলে? স্যার লিংক তো পাই না স্যার, আমি কালেক্ট করছিলাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যাও, ওই যেহেতু তোমার ওই তুমি আছো কিনা এটা তো আমার জানা নেই, আমি এরপরে আমি ইনক্লুড করে দেবো, পাবা? জি স্যার। এরপরে লিংক পাবা। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমাদের আগামী ক্লাসে তোমাদের কোনো রিপোর্ট দিতে হবে না। আগামী ক্লাসে আমরা 4, 5, 6 সলভ করব, তারপরের ক্লাসে আমরা রিপোর্ট নিব, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস আবার ওই 3টার সময়, আগামী মঙ্গলবার 3টার সময়। থ্যাংক ইউ।